কাফে কিছুক্ষণে আজ শুনবেন অভিক অর্জুন দত্তের কাহিনী অন্তবিহীন, প্রথম পর্ব। ধূমপান, মদ্যপান ও অন্যান্য মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার সহ বিভিন্ন রোগ হয়। আজকের গল্পে এমন কিছু উপাদান রয়েছে যা প্রাপ্তবয়স্কদের জন্য, সুতরাং নিজ দায়িত্বে শুনবেন। রাঘব যখন পৌঁছলো তখন দুপুর 1:30 বেজে গেছে। কি ভেবেছিস তুই? তুই যেখানে সেখানে লাগিয়ে বেড়াবি আর আমি তোর ব্রা প্যান্টি ধুয়ে বেড়াবো? দরজা খুললেন একজন মধ্যবয়স্ক ব্যক্তি। তাকে দেখে বললেন, তোমাকে কি অরিন্দম পাঠিয়েছে? রাঘব বলল, আগে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এসো এসো, ভেতরে এসো এসো। ভদ্রলোক দরজা ছেড়ে দাঁড়ালেন। রাঘব ভেতরে ঢুকল, বলল, আমি কি অপেক্ষা করব? ভদ্রলোক বললেন, বসো বসো, আমি বাণীকে ডেকে দিচ্ছি। রাঘব সোফায় বসল। বাড়িটা খুব একটা বড় না, কিন্তু খুব সুসজ্জিত। সল্টলেকের মতো জায়গায় এই বাড়ির দাম কি কোটি ছাড়িয়ে যাবে? রাঘব ভাবনা ছেড়ে দিল। তাদের গ্রামের লোকজন এসব বাড়িতে গেলে হাঁ করে তাকিয়ে থাকত। ও, তুমি এসে গেছো? বাণী ম্যাম চলে এসেছিলেন। রাঘব উঠে দাঁড়ালো। হ্যাঁ ম্যাডাম, আমি এসে গেছি। ম্যাডাম বললেন, বসো বসো। তুমি কি ট্রেনে এলে? হ্যাঁ ম্যাম, ওই ট্রেনেই এলাম। আচ্ছা, এখানে ডিউটি করতে হলে কোথায় থাকবে? আমাদের তো নিশাচর প্রাণীদের মতো কাজ। রাতের শ্যুট থাকে, সন্ধ্যের দিকে বাড়ি থেকে বেরোবো, ভোরবেলা ফিরব। দিনের বেলাতেও গাড়ির দরকার হয়। হ্যাঁ ম্যাডাম, অরিন্দম স্যার সবই বলেছেন আমায়। কবে থেকে শুরু করতে পারবে? যেদিন বলবেন ম্যাডাম। আমি এখন বসেই আছি, সেরকম হাতে কোনো কাজই নেই। দরজা যে ভদ্রলোক খুলেছিলেন তিনি চলে এসেছিলেন। রাঘব বুঝল ইনি সম্ভবত ম্যাডামের স্বামী। ভদ্রলোক বললেন, শোনো, তুমি কাল থেকেই চলে এসো, কেমন? আচ্ছা, তোমার নামটা যেন কি? রাঘব, রাইট? রাঘব মাথা নাড়ল। ম্যাডাম ভদ্রলোককে বললেন, কারো নাম আমি ভুলি না, দেখলে? অরিন্দম ওর নাম বলেছিল, আমার ঠিক মনে আছে। তাই তো দেখছি। যাই হোক, মাইনে কড়ির কথাটা বলে নাও। দেখো, সারাদিনের কাজ তো বুঝতেই পারছো। চন্দন জানি তো, তাই দেব ওকে। অরিন্দম স্যার তো বলেছেন ওই 15 মতো। ভদ্রলোক চোখ বড় বড় করে ম্যাডামের দিকে তাকালেন। ম্যাডাম স্বামীর দিকে না তাকিয়ে বললেন, হ্যাঁ, ওটা আমি বলেছি। 1500 তো পাবেই, তার সঙ্গে আলাদা টিফিনের খরচও পাবে। তোমার কোনো নেশা আছে? রাঘব দুদিকে মাথা নাড়ল। বাহ, খুব ভালো, এটাই চাইছিলাম। শোনো, বুবকার জন্য একজন ড্রাইভার দরকার। ম্যাডাম স্বামীর দিকে তাকালেন। ভদ্রলোক ম্যাডামের দিকে তাকিয়ে বললেন, তোমার কি মনে হয় বুবকা ওর গাড়ি কাউকে ছুঁতে দেবে? ম্যাডাম গলা নামিয়ে বললেন। রাঘব তাও শুনতে পেল। বুবকার একজন ড্রাইভার থাকলে ওকে অ্যাটলিস্ট ট্র্যাক করতে পারবে, ও কি করে, কোথায় যায়। দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে ছেলেটা। ভদ্রলোক গলা না নামিয়েই বললেন, যাচ্ছে মানে? অলরেডি চলে গেছে। কাল শুনলাম মাঝরাতে কোন রিক্সাওয়ালাকে ঠুকে দিয়েছে। তাও নিজে বলেনি, ওই সকালে তোমার বড় ছেলে গাড়ির সামনেটা দেখে ওকে চেপে ধরার পর তারপরে স্বীকার করেছে। ম্যাডাম মুখে একটা বিরক্তিসূচক শব্দ করে বললেন, মান সম্মান সব শেষ করে দিল ছেলেটা। এই জন্যই বলছি, ওর জন্য একটা ড্রাইভার রাখো। শোনো, ওকে জিজ্ঞেস করার দরকার নেই, ব্যাপারটা আমি দেখছি। রাঘব। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, তুমি আরেকজন ড্রাইভারের খোঁজ দিতে পারবে? আমাদের আরেকটা গাড়ি আছে, তার জন্য। হ্যাঁ ম্যাডাম, কবের মধ্যে লাগবে একবার বলুন? যত তাড়াতাড়ি পারো, ভীষণ দরকার।
আচ্ছা শোনো, তুমি তো সেই অনেক দূর থেকে এসেছো, চলো খেতে বসে পড়ো। রাঘব অবাক হয়ে তাকালো। ম্যাডাম উঠলেন। এসো এসো। রাঘব উঠল। তারপর তাকে ডাইনিং টেবিলে বসানো হলো। ম্যাডাম নিজের হাতে খাবার বেড়ে দিলেন। রাঘবের ঠিক বিশ্বাস হচ্ছিল না, এরা এত বড় লোক আর তার মতো একজন গরিব ড্রাইভারকে এভাবে খাওয়াচ্ছেন, তাও ডাইনিং টেবিলে বসিয়ে। ম্যাডামের স্বামীও তদারক করছিলেন। তার খাওয়া হয়ে গেলে ম্যাডাম বললেন, শোনো, আজ থেকে কিন্তু তুমি আমাদের পরিবারেরই একজন, নিজেকে আলাদা ভাববে না। আচ্ছা, কাল সকাল থেকে চলে এসো, আউট হাউসে তোমার থাকার ব্যবস্থা হয়ে যাবে। আর ওই ড্রাইভারের ব্যাপারটাও ভুলো না কিন্তু। রাঘব মাথা নাড়ল। সঞ্জয় এখন বসেই আছে, ওকে বললেই এক পায়ে খাড়া হয়ে যাবে। স্যার, কলেজ গার্ড লাগবে? বুবকার মাথাটা ঝিমঝিম করছিল। যে লোকটা প্রশ্ন করল তার দিকে মাথা ঘুরিয়ে তাকালো ওই অবস্থাতেই। কেমন একটা তেল তেলে ব্যাপার আছে লোকটার মধ্যে। বুবকা খানিকক্ষণ লোকটার দিকে তাকিয়ে বলল, এই জন্য সালা ভুলভাল জায়গায় সস্তার বাড়ি আসতে চাই না। আপনার আমাকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে আমার কলেজ গার্ল লাগবে? হ্যাঁ? লোকটা একটুও অপ্রতিভ না হয়ে ওই তেল তেলে ভাবটা বজায় রেখেই বলল, স্যার একবার দেখুন অন্তত। বুবকা কটমট করে লোকটার দিকে তাকিয়ে উঠে পড়ল। বিল দিয়ে বেরিয়ে পার্কিংয়ের দিকে এগোলো। লোকটা বেরিয়ে এলো তার সঙ্গে। দেতো হাসি হেসে বলল, স্যার তাহলে কি ঠিক করলেন? বুবকা পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে লোকটার হাতে দিয়ে বলল, এটা নিন আর এক বোতল বিষ কিনে খেয়ে মরে যান, ঠিক আছে? লোকটা থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। গাড়ি স্টার্ট দিল বুবকা। তারপরই মনে পড়ল সিগারেটের কথা। পকেট থেকে সিগারেট বের করে ধরালো। ফোনটা বাজছিল। বুবকা দেখল বাবা ফোন করছে। ফোনটা ধরল না। বেশ খানিকক্ষণ ড্রাইভ করার পরে আবিষ্কার করল গাড়ির তেল শেষের দিকে। কিছু একটা ভাবলো কয়েক সেকেন্ড ধরে। তারপর আরও খানিকক্ষণ ড্রাইভ করে একটা বাড়ির সামনে এসে গাড়িটা পার্ক করে কলিং বেল বাজালো। কেউ দরজা খুলল না দেখে অধৈর্য হয়ে বুবকা বারবার কলিং বেল বাজিয়ে যাচ্ছিল। কয়েক মিনিট পর বৈভবী দরজা খুলল। বুবকা বিরক্ত গলায় বলল, আরে কি করছিলে এতক্ষণ? ঘুমোচ্ছিলে? বৈভবী শান্ত গলায় বলল, ভিতরে এসো। বুবকা ঘরে ঢুকে জুতো খুলে বৈভবীর ড্রয়িং রুমের সোফাতেই পা তুলে বসল। আজও কি গলা অবধি? দোস্ত সালা, স্টুডিওতে কে যেন বললো একটা বারের কথা, ওখানে গিয়েছিলাম। কি সব লোক বলে কিনা কলেজ গার্ল চাই। হ্যাঁ, ভালো তো, তোমার তো কলেজ গার্লই চাই বুবকা। তোমার বয়স কত? হ্যাঁ, আমি কি জানি আমার বয়স কত, তোমার কত? বৈভবী বসল বুবকার সামনের সোফায়। বলল, মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই। তোমার 30 না? কিপ গেসিং। সেদিন কে যেন বলছিল তুমি আমার থেকে অনেক বড়, অ্যাটলিস্ট 12 বছর। তার মানে তোমার 35 হবে, তাই তো? কে বলছিল? আমাকে নিয়ে তার মানে তোমাদের বাড়িতে কথা হয়? কি যে বলো বৈভবী, কথা হবে না? তুমি একটা এত বড় হিরোইন ছিলে, তারপরে মিসেস বাণী মিত্র তোমার কেরিয়ারে কন্টিনিউয়াস কাঠি করে সেটাকে ফুটোটুম করে দিল। আর তারই ছোট ছেলে তোমার সঙ্গে শুতে সারাক্ষণ চলে আসি, আর এটা নিয়ে কথা হবে না? আচ্ছা বুবকা, তুমি কি এভাবেই সবার সঙ্গে আমার ইন্ট্রোডাকশন করাও? বুবকা উঠে বসল। বৈভবীর হাতটা নিজের হাতে নিয়ে বলল, না, তোমার নামে কেউ বাজে কথা বললে তাকে আমি বাঁচিয়ে রাখবো না বৈভবী। বৈভবী হাতটা ছাড়িয়ে নিল না। বলল,
সামনে কেউ বলে না বুবকা, তুমি ছোট ছেলে, তুমি কিছুই বুঝবে না। পরপর 2টো সিনেমা হিট হওয়ার পরেও কেন আমি আর কাজ পেলাম না? নিদেন পক্ষে একটা সিরিয়ালে একটা কাকিমার পার্টও কেউ কেন দিল না, সেটা তুমি এখনো বুঝবে না। বুবকা বৈভবীর হাত শক্ত করে ধরে বলল, আমার বোঝার দরকার নেই বৈভবী, শুধু তুমি এটুকু বুঝে নাও যে যে আমাদের আলাদা করার চেষ্টা করবে তাকে আমি পুঁতে রেখে দেব। অলকা তৈরি হচ্ছিল। শুভ স্নান সেরে বেরিয়ে তাকে দেখে বলল, আজকে কটা বাজাবে? লিপস্টিকটা পুরু করে ঠোঁটে দিতে দিতে অলকা বলল, জানি না, শুটের কোনো ঠিক থাকে নাকি? শুভ মাথা চুলকে বলল, এত দেরি হবে? দেখো বস, এইসব কথা যদি সুচিত্রা সেনের বর বলতো তাহলে মানা যেত। 50s ওই প্যান প্যারানি এখন চালালে হবে? পরের মাসে আমরা বেড়াতে যাচ্ছি তো। হবে না, তোমাকে তো আগেই বলেছিলাম। হবে না? ইস, এক গাদা টাকা দিয়ে দিলাম তো ভম্বলকে, ও যদি টাকা ফেরত না দেয়? ওসব টাকার গল্প অন্য জায়গায় দিও, আমারই তো টাকা, আমি বুঝে নেব। শুভ একটু ম্রিয়মান হয়ে বলল, আমার একটা চাকরি হলেই তোমার সব টাকা শোধ করে দিতাম। শাড়ির কুঞ্চিটা ধরো তো। শুভ হাঁটু গেড়ে বসে অলকা শাড়ির কুঞ্চি ধরল। অলকা শাড়িটা সামলাতে সামলাতে বলল, তোমার চাকরির আশায় বসে থাকলে আর দেখতে হতো না। তাও ভালো ছেলে মেয়ে হয়নি। তোমার মাকে দয়া করে বলো তো ওই ফাটা রেকর্ডটা বাজানো যাতে এবার বন্ধ করেন। আরে দূর, মাও তো বোঝে নাকি। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি বলে দেব। অলকার হয়ে গিয়েছিল। ঘর থেকে বেরোতে বেরোতে বলল, আর শোনো, ঠিক কতটা কাঠখড় পুড়িয়ে এই মেন সাইড রোলটা আমি পেয়েছি সেটার ব্যাপারে কোনো আইডিয়া আছে তোমাদের? এখনই যদি ঝুলে গেল তাহলে কি হতে পারে ভেবেছো কখনো? তোমার মা না বুঝুক, তুমি তো বুঝবে। শুভ অলকার পেছন পেছন আসছিল। বলল, আজ আমারও ফিরতে দেরি হতে পারে। তুমি কোথায় যাবে? আসানসোল। দেখো, মানে কাজটা হয়ে গেলে তো বেঁচেই যাই। আরে কি কাজ সেটা তো বলবে। ওই দাদা যাবে, মানে দাদার সঙ্গেই। এই দাদা দাদা ভাবতে এবার ছাড়ো তো। পলিটিক্স করে কিন্তু কোনো কাজ পাবে না, এটা আমি বলে রাখলাম। সামান্য বুদ্ধি যদি থাকতো তাহলে তো বুঝতে। দল বাড়ানো ছাড়া ওরা কিচ্ছু বোঝে না, সেটা বোঝো তুমি? আরে ওরকম বলো না, দাদা ছিল বলেই তো তোমার কাজটা। ওই ধারণা নিয়েই থাকো। শুভ থতমত খেয়ে গেল। গাড়ি নিচে দাঁড়িয়েছিল। অলকা গাড়িতে গিয়ে উঠল। ড্রাইভারকে বলল, তোমার স্যার কোথায় এখন? ড্রাইভার বলল, উনি তো ফ্ল্যাটে আছেন, আপনি গেলে বেরোবেন। অলকা আর কিছু বলল না, বসে বসে মোবাইল ঘাঁটতে লাগলো। কিছুক্ষণ পরে একটা অ্যাপার্টমেন্টের তলায় গাড়িটা দাঁড়ালো। অলকা গাড়ি থেকে নেমে লিফটে উঠল। দীপ্ত রায়ের ফ্ল্যাটের দরজা খোলাই ছিল। অলকা ঢুকে দরজাটা বন্ধ করে দিল। সে সরাসরি বেডরুমে প্রবেশ করল। দেখল দীপ্ত শুয়ে আছে। তাকে দেখে ঘুম ঘুম গলায় বলল, এত শাড়ি গয়না পরে এসেছো কি করতে? পড়তেও তো টাইম লাগে। অলকা বলল, আমার সেজে থাকতে ভালো লাগে। এখন তো সেই সব খুলতে হবে। আবার পরে নেব, চিন্তা করছো কেন? আজ থাক, শরীরটা ভালো নেই। অলকা একটা দীর্ঘশ্বাস ফেলে খাটের ওপর বসে বলল, সামনের দরজাটা এইভাবে খুলে ঘুমাও, কোনোদিন তো সবকিছু চুরি হয়ে যাবে। নিয়ে যাক যা আছে, আমাকে বাদ দিয়ে যেটা খুশি নিয়ে যাক। এবার একটা বিয়ে করো দীপ্ত, এভাবে আর কতদিন? কেন, পরের বউয়ের কি শুতে ইচ্ছা করে না আজকাল? সেলিব্রিটি হয়ে গেছে বুঝি, একটা ভালের সিরিয়াল করেই। এসব বলে এত ছোট করতে ভালো লাগে তোমার? দীপ্ত একটা সিগারেট নিয়ে সেটা ধরিয়ে টানতে টানতে বলল, সবসময় নিজের অকাদে থাকবে অলকা, দেখবে ভালো থাকবে। মাঝে মাঝে আয়নায় নিজেকে দেখে 3-4 বার আমি প্রস
আমি প্রস বলবে, তাতে দেখবে বাস্তবটা বুঝতে সুবিধা হবে। অলকার চোখে জল এসে গিয়েছিল। সে বলল, আমি বেরোলাম, ট্যাক্সি করে স্টুডিও চলে যাব। দীপ্ত সিগারেটটা রেখে অলকার হাত ধরে অলকাকে টেনে নিজের কাছে নিল। দীর্ঘক্ষণ ধরে অলকার ঠোঁটে চুমু খেয়ে বলল, বাহ, এই লিপস্টিকটা বেশ ভালো তো, ব্রেকফাস্টটা জমে গেল। বাণী মিত্রের মুড আজ ঠিক নেই। অফিসে আসার সময়ই গাড়িতে খবর পেয়েছেন টিআরপি রিপোর্ট এসেছে। তিন্নির সংসার 2 নম্বরে নেমে গেছে। আরেকটা প্রোডাকশন সহেলির চুড়ি 4-এ ছিল 6-এ চলে গেছে। এদিকে দীপ্ত রায় প্রোডাকশনের ব্যানার্জি বাড়ির বউ 1 নম্বরে চলে এসেছে। বাণী মিত্র অফিসে এসেই সুভাষকে ডেকে পাঠালেন। সুভাষ অফিসেই ছিল। ম্যাডামের সামনে এসে দাঁড়ালো। বাণী মিত্র ঠান্ডা গলায় বললেন, তিন্নির সংসার নেমে গেল কেন সুভাষ? সুভাষ মাথা চুলকে বলল, ম্যাডাম, ব্যানার্জি বাড়ির বউ এখন মেগা উইক যাচ্ছে। বাড়ির বড় ছেলে আরেকটা বিয়ে করেছে, সেই নিয়ে তুমুল অশান্তি চলছে। ওই সবেই হবে হয়তো। বাণী মিত্র মোবাইল ঘাঁটছিলেন। বললেন, রিখিয়াকে বলুন নতুন কোনো টেনশন ক্রিয়েট করতে। এভাবে বাজার ছেড়ে দেবেন নাকি? রিখিয়া ম্যাম তো বলছিলেন তিন্নির সংসার আর টানতে পারছেন না, কোনোভাবে শেষ করে দিলে হয় না। বাণী মিত্র সুভাষের কথায় পাত্তা না দিয়ে ওকে ইশারায় বেরিয়ে যেতে বললেন। সুভাষ ইতস্তত করে বেরিয়ে গেল। বাণী মিত্র ফোনটা কানে নিয়ে বললেন, হ্যালো, এই রিখিয়া, তিন্নি নেমে গেছে, শুনেছিস তো? রিখিয়া ধরা গলায় বলল, হ্যাঁ দিদি, একটু আগে মেসেজটা পেয়েছি। ভাইরাল বাঁধালি নাকি রে? হ্যাঁ, মনে হচ্ছে তাই। কি যে করিস না, বৃষ্টিতে ভিজেছিলি? হ্যাঁ, আসলে কিছু করার ছিল না, ছাতাটাই নিতে ভুলে গেছিলাম। ওষুধ নে, ফেলে রাখিস না। চিন্তা করো না দিদি, ঠিক হয়ে যাবে। আর তোমার তিন্নির সংসার নিয়েও ভেবো না, কালকেই একটা টুইস্ট আনছি। ওর বরের আরেকটা বিয়ে দিয়ে দিস না। ব্যানার্জি বাড়ির গল্পে অলরেডি হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, সেটা আমি শুনেছি। না না, তুমি দেখো না কি করি আমি। একটা কাজ করা যেতে পারে। তিন্নির একটা আগের বয়ফ্রেন্ড নিয়ে আসতে পারিস। দেখেছো দিদি, আমাদের চিন্তা কত এক লাইনে যায়। আমিও এটাই ভেবেছিলাম। সে তো হবেই, তুই তো আমার অন্য মায়ের পেটের বোন। দিদি, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বল না। মানে ওই কি, বুবকাকে নিয়ে কিছু? ও ছাড়া আর কি হবে? হ্যাঁ দিদি, বুবকাকে নিয়ে। বল। দুপুরে বুবকা আমাকে ফোন করেছিল, বলল বৈভবীকে নিয়ে একটা স্টোরি ভাবতে। বাণী অনেক কষ্টে নিজেকে সামলে নিলেন। বললেন, তুই কি বললি? আমি আর কি বলবো, হেসে আচ্ছা আচ্ছা দেখবো নিশ্চয়ই চেষ্টা করব, এইসব বলে ফোনটা কেটে দিলাম। শোন, বুবকাকে ব্লক করে দে। ওর ফোন তোকে ধরতে হবে না। কিন্তু দিদি। আরে আমি বলছি তোকে, তোকে ভাবতে হবে না। তুই বুবকাকে ব্লক করে দে। দিদি, বুবকার প্রপোজালটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো ছিল না। বৈভবীর। বল, শুনছি। না মানে, তুমি রাগ করবে যদি বলি? আরে বল বল। মানে ওই তুমি সেদিন যে স্ক্রিপ্টটা বলছিলে না, তাতে লিড রোলে যদি বৈভবীকে। এখন রাখছি, অনেক কাজ আছে। ও আচ্ছা আচ্ছা দিদি, রাখছি। বাণী ফোনটা কেটে দিলেন। স্টুডিও যাওয়ার জন্য উঠলেন। গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন আছে একটা। সকাল থেকেই একটা টেনশন কাজ করছে তথাগতর মধ্যে। অন্যান্য দিন 7টায় ওঠে, আজ ভোর 5টাতেই ঘুম ভেঙে গেল তার। ল্যাপটপটা খাটের উপর খোলা ছিল। বেশ খানিকক্ষণ পয়েন্টগুলো ঝালিয়ে নিল মনে মনে। দেখল সব ঠিকঠাকই আছে।
আরও 1 ঘন্টা বিছানাতেই শুয়ে থাকলো সে। 6টা নাগাদ উঠে ঘরের দরজা খুলে বাইরে বেরোলো। আউট হাউস কদিন ফাঁকা ছিল, এখন আবার একজন ড্রাইভার এসেছে। তথাগত বেরিয়ে দেখলেও ছেলেটা দাঁত মাজছে। সে বলল, তোমার নাম কি জানো? ছেলেটা একটু ভয়ে ভয়ে বলল, হ্যাঁ, আগে রাঘব দাদা। কখন ফিরলো মা? 2:30-টে। তোমার তো তাহলে ঘুম হলো না ঠিক করে। অভ্যেস আছে দাদা, এই তো এবার ঘুমাবো। ও, দাঁত মেজে ঘুমোবে? হ্যাঁ দাদা, ম্যাডাম আজ 10টা নাগাদ কোথায় একটা যাবেন বলছিলেন। তথাগতর মনে পড়ল আজ প্রীতিকাকে নিয়ে মায়ের গয়না কিনতে যাওয়ার কথা আছে, কিন্তু তা বললে 10টায়, তাহলে কি অন্য কোথাও যাবে? সে বলল, তোমার বাড়ি কোথায়? উত্তর 24 পরগনার এক গ্রামে। চাষের জমি আছে তোমাদের? না দাদা, সেরকম কিছুই নেই। তোমার ঘরে মশারি আছে তো? না, এখনো কেনা হয়নি। সে কি, এখানে মশারি ছাড়া আছো কি করে? তুমি এক কাজ করো, তুমি আমার থেকে টাকা নিয়ে নিও, আর আজকে বাজার খুলতেই মশারি কিনে নিও, কেমন? রাঘব কৃতজ্ঞ মুখে হাসল। এতক্ষণ লক্ষ্য করেনি তথাগত দেখল বুবকার গাড়িটা নেই। সে ফোন নিয়েই বেরিয়েছিল। বুবকাকে ফোন করল, পুরো রিং হয়ে গেল, বুবকা ফোন ধরল না। তথাগত আবার ফোন করল, এইবার বুবকা ধরল। ঘুম জড়ানো গলায় বলল, কিরে গোয়েন্দা পঙ্কেশ বকশি, সকাল সকাল ঝাড় ঢেলাচ্ছিস কেন? এই, তুই কোথায়? রাতে ফিরিসনি কেন? আরে আমি কোথায় তা জেনে তুই কি করবি? তথাগত দেখলেও রাঘব তার কথা শুনছে হাঁ করে। সে গেট খুলে রাস্তায় বেরোলো। অনেকেই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। সে গলা নামিয়ে বলল, মা ঘুম থেকে ওঠার আগে ঢুকে যা, নইলে অশান্তি হবে। আরে ম্যানেজ করে দিবি না, বলবি এসেই বেরিয়ে গেছিল। এই শোন, আমি ম্যানেজ করার জন্য থাকবো না আজ। প্রেজেন্টেশন আছে অফিসে, আগে আগে অফিস যাব। আরে তুই আমায় নিয়ে তো চাপ খাস কেন বলতো দাদা? হ্যাঁ দেখ, মা এমনিও ঝাড়বে অমনিও ঝাড়বে, তাহলে এই টিপিক্যাল গুড বয় ইমেজটা আমার সাথে মারাতে যাস কেন বলতো? শোন, তা সেটা কাজ কর, তুইও এখানে চলে আয়, 2 ভাই মিলে গরম গরম ফুলকো লুচি খাই ব্রেকফাস্টে। তুই বৈভবীর ওখানে আছিস না? হ্যাঁ আছি তো, কার বাপের কি বাল? হ্যাঁ এই তো বৈভবী আমার বুকের কাছে শুয়েছে। কে কি করতে পারবে রে? আমি আর কিছু বলবো না তোকে, তুই যা ইচ্ছে তাই কর। এ দাদা, রাখছি এখন। শোন না, কি বলছি, 1000 খানেক টাকা দে না। আর ওই ক্রেডিট কার্ডের আপার লিমিটটা না গান মেরে দিয়েছে, গাড়িতে তেল ভরতে হবে, দে না 1000 টাকা দে না। এখন কি করে দেব? এনইএফটি করা যায় নাকি এত সকালে? আরে আইএমপিএস কর না, এখনই কর। আচ্ছা, এতগুলো টাকা তুই কি করিস বুবকা? তুই তো পরশুই বাবাকে টুপি পরিয়ে 30,000 টাকা নিয়ে গেলি। আদার বাল, তুইও আজকাল টাকার হিসাব চাইবি নাকি? আর বাপের টাকা চাইছি আমি? চাইছি তো তোর টাকা। শোন, 1000 নয়, 5000 টাকা পাঠা, ঠিক আছে? শোন না, তোর ভাইটা না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, তোর ভাল লাগবে বল? পাঠা, 5000 পাঠা। হাসি পেয়ে গেল তথাগতর। বলল, আমার স্যালারিটা দেখছি এবার তোর জন্যই তুলে রাখতে হবে এরপর থেকে। আমার সনটা মনা রাখবি তো, তবে তোকে নিয়েও আজকাল চিন্তা হয় জানিস তো। মানে তুই তো আর আমার মতো নয়, বিয়ে করবি, বিয়ে করে বইয়ের আঁচলের তলায় চলে যাবি, তখন তো সালা আর আমায় চিনবিও না। আচ্ছা আচ্ছা, বৈভবীর কোলে শুয়ে শুয়ে অনেক ফিলোসফি দেখিয়েছিস, এবার বাড়ি ফের। আর শোন, গাড়ির কাজটা করাস। মাথা খারাপ, ও তো অনেক খরচা। না 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 না, ওটা বাবার ঘাড়ে ফেলে দেবো আমি। যা পারিস কর, আমি রাখছি। এই ট্রান্সফারটা করে দিস কিন্তু, ভুলিস না দাদা, মরে যাবো কিন্তু। তথাগত কেটে দিল ফোনটা। মোবাইল ব্যাংকিং খুলে বুবকার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিতে গিয়েও থমকে গেল। ঠোঁট কামড়ে কয়েক সেকেন্ড কিছু একটা ভাবল, তারপর ফোনটা পকেটে রেখে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। ট্রান্সফারটা করল না।
প্রীতিকাকে বেশ পছন্দ বাণীর, তবে মুখে সেটা বোঝান না। বনেদি বাড়ির মেয়ে, মুখটাও ভারী মিষ্টি, বাবাইয়ের পছন্দ আছে। প্রথমে যে গয়নাগুলো কিনবেন বলে ঠিক করেছিলেন তার থেকেও বেশ কয়েকটা বেশি কিনে ফেললেন। প্রীতিকা অবাক হয়ে বলেছিল, এত কিনে কি হবে? বাণী প্রীতিকার দিকে চোখ বড় বড় করে বললেন, একদম চুপ থাকবি, কোনো কথা বলবি না। প্রীতিকা বলল, আন্টি, আমি এমনিতেই গয়না পরি না, তুমি তো আমাকে পুরো সিরিয়ালের বউ বানিয়ে দিচ্ছ। সবই থাকবে রে মা, ঘুরিয়ে ফিরিয়ে বলবি। বড়রা যখন কিছু দেয় তখন মানা করতে নেই। প্রীতিকা আর কিছু বলল না। বাণী নিজের জন্য একটা নেকলেস নিলেন। বহুদিন গয়না কেনা হয় না, অথচ একটা সময় ছিল যখন রীতিমতো টাকা জমিয়ে গয়না কিনতেন। টাকা হাতে এলো যখন, তখন আর গয়না কেনার সময় হলো না। প্রোডাকশন হাউস, অফিস, স্টুডিও আর বাড়ি যাতায়াতটাই জীবন হয়ে গেল। মন দিয়ে নেকলেস দেখছিলেন, এমন সময় শুনতে পেলেন, আরে ম্যাডাম, কি খবর? বাণী মুখ ফিরিয়ে তাকালেন। দীপ্ত, কিন্তু সঙ্গের মেয়েটাকে চিনলেন না। বললেন, ও তুমি কেমন আছো? দীপ্ত বলল, কেমন থাকতে পারি বলুন আমরা। ঠিকই, তবে তুমি নিশ্চয়ই ভালো আছো। এই উইকে টপ টিআরপি পেয়েছো। দীপ্ত পাশের মেয়েটিকে দেখিয়ে বলল, সব এর কৃপা ম্যাডাম। মেয়েটি অপ্রস্তুত হয়ে গেল। বাণী বললেন, ওকে তো ঠিক চিনলাম না। দীপ্ত ভীষণ সুপুরুষ, 6 ফুট লম্বা। সানগ্লাসটাকে নিয়ে খেলা করতে করতে বলল, ও হলো আমার ব্যানার্জি বাড়ির ছেলের দ্বিতীয় বউ। বাণী মেয়েটির দিকে তাকালেন। কপালে সিঁদুর, মুখটার মধ্যে একটা আলগা লজ্জা মিশে আছে। একটা কানাঘুষো শুনছিলেন বটে দীপ্তর ব্যাপারে সম্প্রতি। এই তাহলে সেই? মেয়েটিকে বললেন, তোমার নাম কি? মেয়েটা বলল, অলকানন্দা মুখার্জি। মন দিয়ে কাজ করো, এই ইন্ডাস্ট্রিতে সুস্থ থাকাটা সব থেকে দরকার, সেটা মাথায় রেখো। অলকা মাথা নাড়ল। দীপ্ত বলল, ও খুব হার্ড ওয়ার্কিং। আমার অ্যাকচুয়ালি ইচ্ছা আছে আর একটা সিরিয়ালে ওকে লিড নেওয়ার। লেটস সি। উনি কে ম্যাডাম? ওকে কি ইন্ট্রোডিউস করেছেন নতুন কোনো সিরিয়ালে? প্রীতিকা চুপ করে তাদের কথা শুনছিল। দীপ্তর কথা শুনে হেসে ফেলল। বাণীও হাসলেন, বললেন, উনি আমার ফ্যামিলিতে ইন্ট্রোডিউসড হচ্ছেন, আমার বড় ছেলের উডবি। সরি 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 ম্যাম। আচ্ছা, আমার কিন্তু একটা অভিযোগ আছে। কি ব্যাপারে বলো তো? বুবকার মতো একজন এত ট্যালেন্টেড ছেলে হারিয়ে যাচ্ছে, এটা জাস্ট মেনে নিতে পারি না। বাণী গম্ভীর হলেন। আমি আর ওর ব্যাপারে কি বলবো? অ্যাকচুয়ালি আমার একটা ইচ্ছা ছিল, একটা সিনেমার কথা ভাবছিলাম, বুবকার কথা ভেবেও ছিলাম, ওকে তো ফোনেই পাওয়া যায় না আজকাল। তুমি যে ভেবেছ এটাই অনেক। ওকে এক্সপেক্ট করে কিছু করো না। আমার আর ওর উপর কোনো এক্সপেকটেশন নেই। তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল না? বৈভবী রান্না করছিল। বুবকা রান্নাঘরে একটা চেয়ারে বসে শশায় কামড় দিতে দিতে বৈভবীকে জিজ্ঞেস করল, হ্যাঁ, ডেবিউতেই। আচ্ছা, মার সঙ্গে তোমার আসল বাওয়ালটা কি নিয়ে হয়েছিল? সেসব জেনে তুমি কি করবে? আহা, বলোই না, শুনতে বেশ ভাল লাগে, বেশ জ্ঞান বাড়ে অ্যাকচুয়ালি। ফার্স্ট এর মেগাটা সুপারহিট হওয়ার পর তোমার মার সেকেন্ড সিরিয়াল লিড ছিলাম আমি। টানা শিফটে কাজ করিয়ে যেতেন। একদিন শরীর খারাপ হলো, আমাকে বলে দিলেন আমি নাকি মিথ্যে কথা বলছি। আমি এত রেগে গিয়েছিলাম আর শুটিংয়েই যাইনি। তারপর তোমার মাই যা দায়িত্ব নেওয়ার নিয়ে নিলেন, আমার কেরিয়ারটা শেষ করে দিলেন। বাল শেষ করলো?
আহ বুবকা, সকাল সকাল খিস্তি দিতে ভালো লাগে তোমার? বুবকার শশা খাওয়া হয়ে গিয়েছিল, সেটা ফেলে বলল, আরে খিস্তি তো দিতেই হবে, মানুষের শরীর খারাপ হবে না? তোমার মায়েরও কিছু করার ছিল না বুবকা, মরিয়া হয়ে গিয়েছিলেন তিনি। আমি শুধু ওই মিথ্যেবাদী তকমাটা সহ্য করতে পারিনি। মিথ্যে কথা আমার ধাতে নেই। টানা 18 ঘন্টা কাজ করার পর শরীর খারাপ হতেই পারে, এটা ওর বোঝা উচিত ছিল। এই তুমি মার হয়ে কথা বলছো কেন? বাস্তবটা বলছি। আচ্ছা, ওই দীপ্ত রায়ের সঙ্গে কন্ট্যাক্ট করোনি কেন? আমি লোকের পায়ে গিয়ে পড়তে পারবো না বলে? তেল মারাটা আমার ধাতে নেই বলে? দীপ্ত রায় তোমাকে অফার দিলে যাবে? বৈভবী বুবকার দিকে তাকালো, বলল, যাব। কেন যাব না? আমার দাদাটাও না একটা পাক্কা সুরের বাচ্চা, জানো তো। হঠাৎ এই কথা? আরে মালটাকে বললাম টাকা নেই, কিছু টাকা পাঠা, ঠিক পাঠালো না। আর ওদিকে একটা গুড বাই ইমেজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তোমারও তো ওই ইমেজটাই রাখা উচিত ছিল। বকে গেলে মাঝপথে আমার পাল্লায় পড়ে। বুবকা উঠে বৈভবীকে জড়িয়ে ধরল। তোমাকে নিয়ে আমি জাহান্নামেও চলে যাব, তাতে যে যা খুশি বলুক, আমার কিচ্ছু যায় আসে না, বুঝলে? বৈভবী ছাড়িয়ে নিয়ে বলল, রান্না করার সময় এসব করতে নেই। যাও, দূরে গিয়ে বসো, যাও। বুবকা আবার ওই চেয়ারটায় গিয়ে বসল, তারপর বলল, আজ ভাবলাম তোমাকে নিয়ে লং ড্রাইভে যাই। আমি হয়তো দুপুরে একবার বাবার সঙ্গে দেখা করতে যাব। কি করতে? অনেকদিন দেখা হয় না। ভদ্রলোক একা একা কি করছেন কে জানে। ও, তা নিজের কাছে নিয়েছেই তো রাখতে পারো, তাই না? না, বাবা বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। তাছাড়া তুমি কি করবে তখন? বুবকা মাথা নাড়তে নাড়তে বলল, তাও ঠিক, আমি তখন কি করব? তুমি আমার কথা ভাবো সত্যি? না, ভাবি না তো। কোন দিন দাদার মতন একটা লক্ষ্মী মেয়েকে বিয়ে করে সংসারী হবে, আমি জানি তো। আদেশ কি যে বলো না মাইরি। অভিনয়টা ছেড়ো না বুবকা, ভুল করছো। এই শোনো, অত খাটনি পোষায় না, বিশ্বাস করো। ওই মেগার ওই বালের ইলাস্টিকের মতো টেনে নিয়ে যাওয়া গল্পের জন্য খাটতে আমার পোষায় না। সালা কি সব বালছাল বানাচ্ছে, নিজেরাই বানাচ্ছে, নিজেরাই দেখছে। কারা যে দেখে এসব? একটা লোকের নাকি গাদা গাদাবো, সে গল্পের না আছে মাথা, না আছে মুন্ডু। সত্যি মাইরি, মানুষকে টুপি পড়াচ্ছে ওই বাণী মিত্র আর দীপ্ত রায়রা, আর মানুষও সেই টুপিটা পড়ছে। শুধু একদিক দেখলে হবে বুবকা বাবু, অন্যদিক দেখবে না? কত লোকের পেটের ভাত আসছে এটা থেকে, সেটা দেখবে না? ফিল্ম ইন্ডাস্ট্রি তো ধুঁকছে, রিমেক করে করে কমার্শিয়াল ইন্ডাস্ট্রিটা খিল্লি হয়ে গেছে। টিভি সিরিয়াল যে একা হাতে ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে, সেটা দেখবে না? ফাক ইউর সিরিয়াল, ফাক ইউর ইন্ডাস্ট্রি। বিশ্বাস করো, মেগাতে না আমি কোনো চ্যালেঞ্জই খুঁজে পাই না। মা ওই একই গল্প চালিয়ে যাচ্ছে একের পর এক সিরিয়ালে। গ্রামের মেয়ে শহরের ছেলে, গ্রামের মেয়েকে শহরে নিয়ে এলো শহরের ছেলে, একটা ফ্যামিলি এস্টাবলিশ করলো। ফ্যামিলির লোক তারপর থেকে মেয়েটির পিছনে কাঠি করেই যাচ্ছে, আর মেয়েটি নাকি কাঠির সামনে লড়াই করে যাচ্ছে। এই হচ্ছে গল্পের স্ট্রাকচার। বাহ, বোঝো? এবার এটাকেই উল্টে পাল্টে যেটাকে চালানো হচ্ছে, সেটা আর যাই হোক আর্টের মধ্যে পড়ে না। ওকে? বৈভবী হাসল, বলল, বুঝবে না, মানুষের পেট চালাতে আর্ট দরকার নেই, খাবার দরকার। আমার বুঝতে হবেও না। এই আমি আর ওয়েট করতে পারবো না, যা রান্না হয়েছে দাও তো। উফ, খিদে পেয়েছে, এদিকে জ্ঞান মারাচ্ছে। এই শোনো, গাড়িটা রেখে যাচ্ছি, বাসে বাড়ি যাবো আজকে। আর তারপর দাদার সালা কীভাবে মরতে হয় না বুঝিয়ে দেবো সালা। তোমার মা আজ আমাকে একগাদা গয়না কিনে দিলেন। প্রীতিকা স্কচে চুমুক দিতে দিতে বলল, তারা একটা রেস্তোরাঁয় ডিনার করতে এসেছে। তথাগত বলল, তা ভালোই তো, বাণী মিত্রর বৌমা হচ্ছ, তোমারই তো মার্কেট এখন। তোমার প্রেজেন্টেশন কেমন ছিল আজ?
তথাগত প্রীতিকার প্লেটটা দেখে মুখটা বিকৃত করল। আচ্ছা, এইসব ডিশ খাও কি করে তুমি? এত ডায়েট করে কি হবে? তুমিও খাও, স্পাইসি ফুড অ্যাভয়েড করো, গুড ফর ইউ। ধুস, একটু মশলা না হলে ভালো লাগে নাকি কিছু? তুমি সাবকনশিয়াসলি বুবকাকে হিংসে করো, তাই না? এর মধ্যে বুবকা এলো থেকে? না, আমি ভাবছিলাম এই যে তোমার ঘড়ি ধরে চলা কর্পোরেট লাইফ, কোনো অ্যাডেড স্পাইস নেই। একটা ঠিকঠাক সংসারী মেয়েকে বিয়ে করবে, অফিস করবে, বাড়ি ফিরবে, এসব তুমি ঠিক মন থেকে মেনে নিতে পারো না, তাই না? আচ্ছা, আমার ঠিক কোন ব্যাপারটা দেখে তুমি এই কনক্লুশনে এলে? কাইন্ডলি একটু বলবে? জানি না, আমার মাঝে মাঝে মনে হয় তুমি আর তোমার বাবা খুব ম্যাড়ম্যাড়ে লাইফ লিড করো। বুবকার লাইফ কোন দিক থেকে তোমার ঈর্ষণীয় মনে হয়? এমন কোনো নেশা নেই ও যেটা করে না। একদিন পর পর হয় বাবার কাছে, নয় আমার কাছে হাতে পায়ে ধরে টাকা নিয়ে যায়। একটা হোরের সঙ্গে সই। সিরিয়াসলি, তোমার কি দেখে মনে হয় আমি ওকে হিংসে করি? অনেক দিক আছে। ওর আনপ্রেডিক্টেবল লাইফস্টাইলটাই তো তুমি হিংসে করো, করো না? তথাগতর চোয়াল শক্ত হলো। না, করি না। ইনফ্যাক্ট আমি আজকাল অন্য কিছু নিয়ে ভাবি। কি ভাবো? আজকাল আমি চাকরিটা ছেড়ে দেবার কথা ভাবি। সত্যি? হ্যাঁ, সত্যি। আজকাল মা বড় একা হয়ে যাচ্ছে, খুব স্ট্রেস যাচ্ছে। আমি বুঝতে পারি, কম স্ট্রাগল তো করেনি মা। এবার মার পাশে দাঁড়াতে হবে। তোমার মাকে বলেছ? ইনফ্যাক্ট মাই আমাকে অন্যভাবে কথাটা বলার চেষ্টা করেছে, আমি বুঝি সেটা। আমি আর একটা স্কচ নেব। বাড়ি যাবে না নাকি? আরে কিচ্ছু হবে না, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো। না, আর খেতে হবে না, চলো ওঠো। তুমি চাকরি ছেড়ো না। মানে? তোমার দ্বারা হবে না, তুমি ঝুঁকে নিতে পারবে না। স্কচ খেতে দিচ্ছি না দেখে তুমি এই কনক্লুশনে চলে এলে? ঠিক তা না, এটা বোঝা যায়। তাই? তা আর কি বুঝতে পারো? বাদ দাও। আচ্ছা, আজ বুবকাকে কোনো টাকা দেওয়ার কথা ছিল তোমার, তারপর দাওনি? তথাগত অবাক হয়ে বলল, কে বললো তোমায়? বুবকাই বলেছে। বুবকা তোমার নাম্বার পেল কোত্থেকে? প্রীতিকা কাঁধ ঝাঁকালো। তার আমি কি জানি, তোমার থেকেই পেয়েছে হয়তো। আমি তোকে কোনো নাম্বার দিইনি। ও শিট, আমার মোবাইলে এরপর থেকে মনে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। কেন টাকা দাওনি ওকে? ওকে নাকি বাসে ট্রাভেল করতে হয়েছে। আমার টাকাটা খুব বেশি হয়ে যায়নি প্রীতিকা? মনে রেখো, আমি মাঠ থেকে একটা টাকাও নিই না, তাই ওর ফান্ডিং আমি করতে পারবো না। তুমি তো প্রথমে বলেছিলে দেবে। হ্যাঁ, বলেছিলাম। তারপরেই মনে হলো টাকাটা আবার কোথাও মদ খেয়ে উড়িয়ে দেবে, আর তখনই ঠিক করি টাকাটা দেব না। তোমাকে দেখে তো এতটা টাফ মনে হয়নি। দিস ইজ গুড। এবার মনে হচ্ছে তুমি প্রোডাকশন হাউসে খুব একটা মিসফিট হবে না। তথাগত রাগ তখনও পড়েনি। আমি তো ভাবতেই পারছি না ও তোমাকে ফোন করে দেবে। দিস ইজ টু মাচ হিয়ার, টু মাচ। এবার মনে হচ্ছে বাড়িতে কথা বলতে হবে। প্রীতিকা একটু থেমে বলল, আরও একটা কথা বলল, জানতাম না সেটা। কি? ইউ অ্যান্ড বৈভবী, মানে ওয়ান্স আপন আ টাইম, এটা কি সত্যি? তথাগত আগুন চোখে প্রীতিকার দিকে তাকিয়ে রইল। গুরু, মুরগির গলার যে চর্বিটা থাকে ওটা ঝালঝাল করে রেঁধে কোনোদিন বাংলা দিয়ে মেরে দেখেছ? জয়েন্টটা বানাতে বানাতে পিকলু বলল কথাটা। বুবকা বলল, সেমাইনি যা পারিস খাওয়া, তবে নেশাটা হয় যেন। কি বালের একটা জয়েন্ট বানালি, কিছুই তো হচ্ছে না। পিকলু খিকখিক করে হেসে বলল, তুমি গুরু নীলকণ্ঠ, নীলকণ্ঠ, তোমার আর কোনো নেশাতেই কিছু হবে না। তাহলে সেই জিনিসটা বানাও যাতে কিছু হবে। মাইনি সালা, সকাল থেকে বহুত ঝাঁট চলে আছে, ভালো কিছু দে তো। পিকলু জয়েন্টটা বানিয়ে বুবকার হাতে দিয়ে বলল, তুমি একটু ওয়েট করো বস, আমি বাংলাটা নিয়ে আসি। এই শেফালি, তাড়াতাড়ি করো না। শেফালি ঝামটা দিল। তুমিই রান্না করো তাহলে? শেফালি পিকলুর বউ। একটা ঝাল ঝাল মাংসের গন্ধ ম করছে পিকলুর বস্তির বাড়িতে। ঘরটা অবশ্য ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। পিকলুর সঙ্গে বুবকার কিভাবে আলাপ হয়েছিল সেটা বুবকাও ভুলে গেছে।
তবে মাঝে মাঝে খুব মেজাজ খিঁচড়ে থাকলে আর পকেটে কম টাকা থাকলে বুবকা পিকলুর কাছে চলে আসে। খুব কম পুঁজিতে নেশাটা তুঙ্গে তুলে দিতে পিকলুর জুড়ি মেলা ভার। জয়েন্টটা টানতে টানতে টিভি দেখছিল বুবকা। শেফালি সিরিয়াল চালিয়ে রান্না করছে। ওর শব্দ শুনলেই সিরিয়াল দেখা হয়ে যায়। বুবকা বলল, ও বৌদি, অন্য চ্যানেল দাও না। শেফালি রান্নাঘর থেকে কড়া গলায় বলল, তাহলে কিন্তু আমি আর রান্না করব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, করো করো। কি যে দেখো এগুলো বৌদি, এই যে মেয়েটাকে দেখছো না, সতী সাবিত্রী সে যে ঘুরে বেড়াচ্ছে, সামনে দেখলে দৌড়ে পালাতে। আমার ওসব থেকে কি হবে, এটা দেখে দেখেই সময় কেটে যায়। হ্যাঁ, ওই জন্যই তো তোমাদের টুপি পুড়িয়ে সব বড়লোক হয়ে গেল। ফোনটা বাজছিল। বুবকা ফোন ধরল। হ্যালো, কেবে? আমার যুধিষ্ঠির দাদাটা নাকি? তথাগত থমথমে গলায় বলল, এই কি বলেছিস তুই প্রীতিকাকে? এখন কটা বাজে? কেন, ঘড়ি নেই? আরে বল না। 9:30। কেন? সত্যি মাইরি, কপাল করে একটা বউ পেয়েছিস বটে। সারাদিন কেটে গেল, তোকে এখন বললো। তোর বউকে না আমি সতী সাবিত্রীর পার্টে নিতে বলবো মাকে এবার, দেখিস। ফালতু কথা বলা বন্ধ কর বুবকা। এসব কি বলেছিস তুই প্রীতিকাকে? আমার সঙ্গে বৈভবী রিলেশন ছিল? কেন ছিল না? এই এই কবে ছিল, কবে ছিল গান্ডু? কাকা, এই তো ভালো ছেলের মুখ দিয়ে খিস্তি বেরিয়ে গেছে মাইরি। আবে শোন দাদা, শোন, তুই সকালে আমাকে মুরগি করলি আর তোর জন্য আমাকে বাসে বাসে ঘুরতে হলো, তা আমিও হালকা করে তোকে একটু টেনশন দিলাম। স্কোর 1:1। কি ঠিক আছে তো? বুবকা, বুবকা তুই ইমিডিয়েটলি প্রীতিকার সঙ্গে কথা বল। ওকে বল তুই আর কি মেরেছিস। আরে বলবো তো নিশ্চয়ই বলবো। দেখ, দাদার সংসার ভালো থাকুক, এটা কোন ছোট ভাই চাইবে না, কিন্তু IMPSটা আগে করে দে, আমি এক্ষুনি বলে দিচ্ছি। শোন, তোকে কিচ্ছু বলতে হবে না, কিন্তু একটা কথা মনে রাখিস, আমার থেকে কোনোদিন তুই আর একটা টাকাও পাবি না, মাথায় রাখিস সেটা। পিকলু এসে গিয়েছিল, সঙ্গে মাংস। বুবকা সেদিকে তাকিয়ে বলল, অসাধারণ, এই না হলে জীবন। কি অসাধারণ? ঝাল ঝাল মুরগির গলা আর কচকচির ঝাল খেয়েছিস কোনোদিনও দাদা বস্তির ঘরে? আর সঙ্গে বাংলা। কি বালে জীবন কাটাস বলতো তুই? তথাগত ফোনটা কেটে দিল। বুবকা বলল, ভাই পিকলু, মা কিছুতে নেশা হতোই না, এবার কিছু না খেলেও নেশা হয়ে যাবে। ঢাল মারা ঢাল। উফ, বাণী মিত্র যখন অফিস থেকে বেরোলেন তখন রাত 3টে বাজে। শুটিং শেষ হতে দেরি হয়ে গেছে। বাণী গাড়িতে উঠে রাঘবকে বললেন, ঘুমিয়ে পড়েছিলে নাকি? হ্যাঁ ম্যাডাম, ওই একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। মুখ ধুয়ে নাও। রাঘব গাড়ি থেকে জলের বোতল নিয়ে মুখ ধুয়ে গাড়ি স্টার্ট দিল। বাণী মিত্রের ফোনটা বেজে উঠল। বাণী দেখল শম্পা ফোন করছে। বিরক্ত হলেন, তবু ধরলেন। বল শম্পা। শম্পা তার সিরিয়ালের বয়স্কা অভিনেত্রী, তাঁরই বয়সী। একটু আগেই শুটিং শেষে বাড়ি রওনা হয়েছেন। প্রত্যেক দিনই রাতের দিকে স্টুডিও পাড়ার গসিপগুলো করার জন্য বাণীকে ফোন করেন। বাণীর গসিপ পছন্দ না, কিন্তু শম্পার সঙ্গে অনেক দিনের সম্পর্ক। স্ট্রাগলের সময়টা শম্পা অনেক সাহায্য করত, তাই বাণী শম্পার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না। এই বাণী, আজ তো তোকে আসল কথাটাই বলা হয়নি। বাণী দীর্ঘশ্বাস চাপতে চাপতে বললেন, কি হলো আবার? শম্পা উত্তেজিত গলায় বললেন, আমাদের বেটি সারে এখন কার সঙ্গে ঝুলেছে শুনেছিস? হ্যাঁ জানি তো, অরিত্রর সঙ্গে। আজ শুনলাম তো। বোঝ, অরিত্র তো রীতিশার বাপের বয়সী হবে। অরিত্রর সিনেমা এখন আর কেউ দেখে না শম্পা। ও প্রথম 2-3টে সিনেমা ভালো করেছিল, ইদানিং ভীষণ খারাপ সিনেমা বানাচ্ছে। ওর রিসেন্ট সিনেমাটা দেখতে গিয়েছিলাম আমি, আর তথা হাফ টাইমের বেশি টিকতে পারিনি।
এখন এইসব নিউজ করিয়ে যদি খবরে আসতে পারে, আসুক না। রীতিশার জন্য খারাপ লাগে, ট্যালেন্টেড ছিল, এসব করে কেরিয়ারটা শেষ করছে। কি আর করবি, যার পাঠা সে যে দিক দিয়ে খুশি কাটুক। আচ্ছা, আজ একটা খবর শুনলাম। বাণী বিরক্তি চেপে রাখতে পারলেন না। আবার কি? শম্পা ফিসফিস করে বললেন, বুবকা দীপ্ত রায়ের সঙ্গে কোনো সিনেমা করছে নাকি? বাণী অবাক হলেন। সকালে দীপ্ত কথাটা একবার বলেছিল না? এটা গসিপ হয়ে বাজারে উঠল কি করে? তিনি বললেন, কে বলেছে তোকে এটা? আজ শুটের সময় শুনলাম তো, কে যেন বলল একটা। বাণী মনে করার চেষ্টা করলেন দীপ্তর সঙ্গে যখন কথা হচ্ছিল তখন প্রীতিকা ছাড়া আর কেউ ছিল কিনা। মনে করতে পারলেন না। বললেন, একটু মনে করে বলতো কে বলেছে? সম্ভবত পিউপা। দীপ্ত স্টুডিও শুট শেষ করে এসেছিল আজ, ওখানেই শুনেছে মেবি। আরে কাল পিউপাকে ধরবো তো। এসব রাবিশ খবর কেন রটাচ্ছে? তুই এখনই রিয়াক্ট করিস না, আমি একটু ভেবে তোকে কাল জানাবো। আর কিছু বলেছে? হ্যাঁ, সম্ভবত বৈভবীও থাকবে। ও ঠিক আছে, আমি তো জানতেই পারবো। আচ্ছা এখন রাখছি রে, খুব টায়ার্ড লাগছে। শম্পার উত্তরের অপেক্ষা না করে বাণী ফোনটা কেটে দিলেন। গাড়ি ইএম বাইপাস ধরেছে। রাস্তায় দু একটা গাড়ি দেখা যাচ্ছে। বাণী বললেন, জল আছে রাঘব? রাঘব বাণীর জলের বোতলটা দিল। কয়েকদিন আগে তথাগত ফেসবুক করা শিখিয়েছে। বাণী অতটা মোবাইলের সঙ্গে সড়গড় নন, কারো মেসেজে রিপ্লাই করেন না। চুপচাপ সবকিছু দেখে আবার ফোন রেখে দেন। তথাগত আর প্রীতিকা ডিনার করতে গিয়েছিল। কয়েকটা ছবি আপলোড করেছে প্রীতিকা, সেগুলো দেখলেন। মেসেঞ্জারে অনেকের মেসেজ এসেছে। অনেকেই একটা সুযোগের জন্য একের পর এক মেসেজ করে যায়। সবাই এখন শর্টকাট খোঁজে। আগে যে কাজটা স্টুডিওতে ঘুরে ঘেমে নিয়ে পাওয়া যেত না, আজকাল এরা ভাবে একটা মেসেজ করেই পাওয়া যাবে। তথাগতকে বলার পর ব্লক করা শিখিয়ে দিয়েছিল। কয়েকজনকে ব্লক করলেন। সাজেস্টেড ফ্রেন্ডে বুবকার প্রোফাইল দেখাচ্ছে। বুবকা তার ফ্রেন্ড লিস্টে নেই। বুবকার প্রোফাইলটা খুললেন, উল্টো পাল্টা আপডেটে ভর্তি। বাণীর সেগুলো দেখতে দেখতে হঠাৎ মনে পড়ে গেল আরজি করের দিনটার কথা। এই তো সেদিন হবে। একদিন বয়সেই কি চিৎকার! সেই ছেলেটা কত বড় হয়ে গেল। কবে থেকে হাতের বাইরে চলে গেল বুবকা? যেদিন থেকে ইন্ডাস্ট্রিতে তাঁর স্ট্রাগল শুরু সেদিন থেকেই। সময় দিতে পারতেন না। বুবকার ধারণা বাণী সবসময় তথাগতকে প্রেফার করেন। বুবকার কভার ফটোটার দিকে চোখ পড়ল বাণীর। বৈভবীর সঙ্গে হাসি হাসি মুখে সেলফি তুলেছে। বেশ খানিকক্ষণ ফটোটার দিকে তাকিয়ে থাকলেন তিনি। এতক্ষণ মনটা নস্টালজিক হয়ে পড়েছিল। ছবিটা আবার বাস্তবে ফিরিয়ে আনলো বাণী মিত্রকে। একটা কথা বলবো, খোঁচে যাবে না তো? মানে একটা জিনিস শুনলাম আর কি। অলকা তৈরি হচ্ছিল। শুভর কথায় বলল, সেসব শোনা ছাড়া তোমার তো আর কোনো কাজ নেই এখন। কি শুনলে বলো? শুভর মুখটা ছোট হয়ে গিয়েছিল। বলল, ওই তোমার আর দীপ্ত রায়ের ব্যাপারে। তুমি নাকি আজকাল খুব দীপ্ত রায়ের ফ্ল্যাটে যাও। অলকা লিপস্টিক মাখতে মাখতে বলল, কোন সুরের বাচ্চা রটাচ্ছে বলো তো এইসব? দাদার ওখানে একজন ঠাট্টা করে বলল। সবাই খুব হাসাহাসিও করলো আমাকে নিয়ে। রাস্তাঘাটে আলবালছাল লোক তোমার বউয়ের সম্পর্কে উল্টোপাল্টা বলে দেবে, আর সেগুলো শুনে তুমি বাড়িতে এসে রিলে করবে। আচ্ছা আমি কি করব? আমাকে যদি এসব বলে তো? প্রতিবাদ করবে, না হলে দাদার ওখানে যাওয়া বন্ধ করবে। চাকরিটা যে হয়ে যাবে, না হলে তো কবেই ছেড়ে দিতাম। তোমার না এ জন্মে আর কোনো চাকরি বাকরি হবে না, বুঝেছ? নাও শাড়ির কুচিটা ধরো। শুভ উঠে অলকার শাড়ির কুচি ধরল। অলকা শাড়িটা ঠিক করতে করতে বলল, তার চেয়ে তো স্টুডিওতে যেতে পারো, কিছু না কিছু কাজ ঠিকই হয়ে যাবে।
আমি তো ইউনিয়নের মেম্বার না, আমাকে ওখানে কাজে নেবে কেন? তাহলে এত দাদা দাদা করে কি লাভ হলো? দাদার দলই তো ওখানে আছে, ম্যানেজ করতে পারছো না? ও হয় না, আমি ঠিক বলতে পারি না। আমি কথা বলছি আজ স্টুডিওতে গিয়ে। ব্যাপারটা ভালো দেখাবে? তুমি একটা যাকে বলে স্টার, আর আমি ছোটখাটো কাজ করব। তাহলে করো না, দাদার চামচাদের কাছে বউয়ের সম্পর্কে আজে বাজে কথা শুনে কান ভর্তি করো। আচ্ছা তুমি রেগে যাও কেন বলো তো? আমি কি এসব কথায় কিছু মনে করি? কে জানে তুমি কি মনে করো? কে দেখতে যাচ্ছে? আজ আবার কোথাও যাওয়ার প্ল্যান করেছো নাকি? হ্যাঁ, আজ নৈহাটি যেতে পারি, তবে বিকেলের দিকে। আচ্ছা তোমার এই কানের দুলটা দেখিনি তো আগে, দারুণ কিন্তু। ইমিটেশন নাকি? না বোধ হয়, শুটিংয়ে পড়েছিলাম, খুলতে ভুলে গেছি। ধুস, শুটিংয়ের দুল পরা যায় নাকি? ওরা খুলে নেয় না? আমি তো সিনিয়র, এখন অতটা কড়াকড়ি থাকে না। তুমি তো সেই দিন শুরু করলে গো, তুমি আবার সিনিয়র হলে কবে? ফালতু পেঁচিও না তো, ফালতু পেঁচানো মোটেও ভালো লাগছে না। বললাম তো প্রোডাকশনের জিনিস খুলে আসবো আজ। শুভ আর কিছু বলল না। অলকা তৈরি হয়ে গিয়েছিল। শুভ বলল, আজ তো বিকেলে আমার নৈহাটি আছে, এখন বরং তোমার সঙ্গেই যাই। কোথায় যাবে? কেন, স্টুডিও দেখে আসি। তুমি যদি কিছু ম্যানেজ করতে পারো, আজ থেকেই কাজ শুরু করে দিতে পারবো। কথা তো বলি আগে, কাল পরশু নিয়ে যাব না হয়। কেন, আজ গেলে কি হবে? যত দিন যাচ্ছে না একটা ঘট তৈরি হচ্ছে। তুমি ঘট বলছি তো, আজ নিয়ে গিয়ে কোনো লাভ নেই। শুভকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অলকা গাড়িতে গিয়ে উঠল। শুভর মুখটা কেমন ছোট হয়ে গেছে। অলকার মনটা খারাপ হয়ে গেল। সকালে ঘুম ভাঙার পর ডাইনিং টেবিলে এসে বানি দেখলেন বুবকা একা একা ব্রেকফাস্ট করছে। বুবকার সামনে বসলেন তিনি, বললেন, কোথায় থাকো তুমি? বুবকা মায়ের দিকে তাকালো একবার, তারপর আবার খাবারে মনোযোগ দিয়ে বলল, কাজ থাকে। কি কাজ থাকে? এই তো শুট শুরু হবে। কি যেন নাম সিনেমাটার? ও এখন তো সিনেমার নামই ঠিক হয়নি, বলে বলবো তোমায়। কার সিনেমা? ওই তো দীপ্ত রায়ের প্রোডাকশনের, ডিরেক্টর অরিত্র মুখার্জি। স্ক্রিপ্ট পড়েছো? স্ক্রিপ্ট পড়ে কি হবে মা, কাজ দেয় না কেউ, পেলাম এটাই অনেক। কাজ দেয় না? না মাঝপথে তুমি পালিয়ে যাও? আমার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে মা, তোমাদের ওখানে অনেক জ্যাঠামশাই, সেগুলো আমার পোষায় না। রান্নার মেয়েটা চলে এসেছিল। বানি তাকে ইশারায় রান্নাঘরে যেতে বললেন। বুবকার দিকে তাকিয়ে বললেন, তুমি স্ক্রিপ্ট না পড়ে কাজ করছো? এটাও তোমার টার্মস অ্যান্ড কন্ডিশনসও ছিল? অরিত্র মুখার্জি তো বড় ডিরেক্টর মা, ও খারাপ বানায় নাকি? তোমার সামনে অনেক সুযোগ ছিল বুবকা, উল্টোপাল্টা সিনেমায় অভিনয় না করলেই পারতে। তো কি করবো, প্যান পানানি সিরিয়ালে অ্যাক্টিং করে যাব? কোনো চ্যালেঞ্জ আছে ওতে? ওতে চ্যালেঞ্জ আছে কিনা জানি না, তবে এই খাবারটা ওই প্যান প্যানানি সিরিয়াল থেকেই আসে, এটা মাথায় রেখো। বুবকা একটু থমকালো, তারপর আবার খাওয়া শুরু করলো। দেখো, সিরিয়ালটাও সমস্যা নয়, কিন্তু তোমার হাউসের ওই জ্যাঠামশাইগুলো, ওরা আমাকে মানে না। বিকজ দে আর ইয়োর সিনিয়র্স অ্যান্ড দে ডিজার্ভ ইউর রেসপেক্ট। তুমি কি মনে করো আমি একা একা ভেলভেট পিকচার্স তৈরি করেছি? ওরা সবাই না থাকলে আমরা এ জায়গায় কোনো দিন আসতে পারতাম না। হ্যাঁ জানি তো, সেই জন্যই তো চুপচাপ সরে এসছি। সেটাই একমাত্র কারণ? না, সেটাই একমাত্র কারণ কেন হতে যাবে? অবশ্যই বৈভবীও একটা কারণ। তুমি বৈভবীকে সহ্য করতে পারো না, তুমি ওকে ব্ল্যাকলিস্টেড করে দিয়েছো। আর আমি কেন সেখানে থাকতে যাব যেখানে বৈভবী ব্ল্যাকলিস্টেড? বানি বুবকার দিকে তাকালেন। ছেলেটা সরাসরি কথা বলে চিরকালই। বৈভবীর কথাটাও কেমন অনায়াসে বলে দিল। বুবকার খাওয়া হয়ে গিয়েছিল। কথাটা বলে শক্ত চোখ মুখ করে বানির দিকে তাকিয়ে থাকল। বানি বললেন, বৈভবী তোমার থেকে ঠিক কত বছরের বড় জানো? হবে ওই 12-13। এই ডিফারেন্সটা তোমার নর্মাল মনে হয়? কেন,
ও ছেলে হলে আর আমি মেয়ে হলে তো তোমাদের কাছে ডিফারেন্সটা নর্মালি মনে হতো। তোমার নর্মাল মনে হয়? অফকোর্স মনে হয়। তুমি যে সিনেমাটা করছো অরিত্রর, ওখানে নিশ্চয়ই ওরা বৈভবীকেও কাস্ট করেছে। বুবগা কিছুক্ষণ মার দিকে তাকিয়ে বলল, তুমি কি করে জানলে? গেস করলাম। করেছে? হ্যাঁ করেছে। তোমার হিরোইন? না, হিরোইন না। অলকানা কাকে একটা হিরোইন করেছে দীপ্ত রায়। বৈভবীকে কেন হিরোইন করছে না? কেন? ওর কাছে তোমাদের সম্পর্কটা নর্মাল লাগছে না? বুবগা টেবিল থেকে উঠে পড়ল। তুমি এই সব যুক্তি দিয়ে বৈভবীর সাথে আমার ব্রেকআপটা করাতে চাইছো? তোমাকে কোনোদিন কোনো কিছুতে বাধা দিয়েছি? যা ইচ্ছে তাই তো করে বেড়াচ্ছ। একবারও বলেছি এটা আমার পছন্দ না? না বললেও বোঝা যায় মা। অ্যাডভান্স নিয়েছো দীপ্তর থেকে? নেই। তোমাকে যদি বলি তোমাকে আর বৈভবীকে নিয়ে সিনেমা করব আমরা? বুবগা খানিকক্ষণ মায়ের দিকে তাকিয়ে থেকে বলল, ট্র্যাপ। তাই তো। বাণী গম্ভীর হলেন। তুমি ভুলে যাচ্ছ বুবকা, তুমি আমার ছেলে। কেন ট্র্যাপ দিতে হবে? বুবগা ফিক ফিক করে হাসতে হাসতে বলল, মা, তুমি যখন আমায় তুমি তুমি করে কথা বলো না, তখন তুমি আমার উপর রেগে থাকো। আর এখন তো রেগেই কথা বলছো, সুতরাং এই কথাটাও সেইভাবেই বলছো নিশ্চয়ই। তোমাকে আমার বোধহয় আর কোনোদিনও তুই করে বলা হবে না। যাই হোক, যেটা বললাম সেটার উত্তর দাও। আমি আমার এই কাজটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি মা। তাছাড়া সবসময় নিজের হাউসে কাজ করাটার মধ্যে কোনো চ্যালেঞ্জ থাকে না। আমি এখন এই কাজটা সিরিয়াসলি করতে চাই মা। তুমি যদি সিরিয়াসলি কাজটা করতে, তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না। কিন্তু তুমি সেটা করবে না। তুমি ঠিক সিনেমাটার মাঝ বরাবর গিয়ে নতুন কোনো সমস্যা তৈরি করবে, আর নামটা আমার খারাপ হবে। তোমার কেন খারাপ হবে? সেটা তোমার বোঝার ক্ষমতা থাকলে এখানে সেখানে যা ইচ্ছে তাই করে বেড়াতে না। গ্রেট, বাই। বলে বাণীর উত্তরের অপেক্ষা না করে বুবগা বেরিয়ে গেল। বাণী কয়েক মিনিট চুপচাপ বসে থেকে দীপ্তকে ফোন করলেন। ফোনটা বেজে গেল। দীপ্ত ফোন তুলল না। তোমায় যে ব্রেকটা দিচ্ছি সেটা সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? এসিটা সর্বনিম্ন তাপমাত্রায় চলছে, তার ঠান্ডা লাগছিল। তবু অলকা কোনো চাদর গায়ে না জড়িয়ে চুপচাপ দীপ্তর খাটে বসেছিল। দীপ্তর প্রশ্নের উত্তরে সে কিছু বলল না। দীপ্ত বলল, চুপ করে আছো কেন? শুভ কিছু একটা সন্দেহ করছে। কে শুভ? শুভকেও ভুলে যাচ্ছ তুমি? দীপ্ত কিছুক্ষণ অবাক হয়ে অলকার দিকে তাকিয়ে বলল, ও হ্যাঁ হ্যাঁ, তোমার ওই কি যেন বলে, ওই অগ্নিসাক্ষী করে 7 পাকে ঘুরে বিয়ে করা ভর। তো কি সন্দেহ করছেন তিনি? আজকাল চাকরির আশায় কোন এক নেতার চামচাগিরি করে। ওখানে শুনে এসেছে আমি নাকি খুব তোমার ফ্ল্যাটে আসি। আসো তো, হোয়াটস দ্য বিগ ডিল? তোমার কাছে এগুলো কি মনে হয় দীপ্ত? খেলা? খেলার কি হলো? তুমি তো বাচ্চা নও, তোমার তো নাক টিপলে দুধ বেরোয় না। তোমার কি এখন দুঃখ হচ্ছে নাকি অকর্মার ঢেকিটার জন্য? ডিভোর্স দিত? আরে বাবা, তোমার এখন ব্রাইট ফিউচার, ভুলে গেলে হবে? মালটাকে ছেড়ে দিয়ে এখানে চলে এসো, আমরা একসঙ্গে থাকবো, সিম্পল। দীপ্ত জোরে জোরে সিগারেট টানতে লাগলো। আমি পারবো না, আমার বাড়ি থেকে অনেক ঝামেলা হবে। এই জন্য রাস্তা থেকে দেশি কুত্তা তুলে ঘরে আনতে নেই। অলকা রাগল না, দীপ্তর দিকে তাকিয়ে থেকে বলল, আমাদের বাড়ির ওইদিকে যে লোকটা রিক্সা চালাতো, সে কখনো কখনো মদ খেয়ে এসে না এরকম ভাষায় কথা বলে, জানো? তুমি যখন বলো আমি তখন ভাবি যে খুব একটা পার্থক্য নেই তোমাদের।
তুমি শুধু মদ না খেয়েও এই ভাষায় কথা বলতে পারো। আমায় এসব কথা বলে লাভ নেই। নাও ইউ ডিসাইড তুমি কি করতে চাও। শুভর একটা চাকরি দরকার। আমায় এখন ওকে চাকরি দিতে হবে? ইনভলভমেন্ট দরকার। একা একা থাকলে অশান্তিটা বাড়বে, কমবে না। তোমার ভালোর জন্যই বলছি। তুমি নিশ্চয়ই রাস্তার কুকুরকে বাড়ির বউ বানাবে না। দীপ্ত সিগারেটটা রেখে অলোকাকে জড়িয়ে ধরল। রাগ হয়েছে? না, রাগ হয়নি। তুমি তো শিখিয়েছ প্রজদের এসব কথায় রাগ করতে নেই। চাকরি আমি কোথা থেকে দেব? কিছু না কিছু তো একটা ঢুকিয়ে দাও না। কাজ শিখিয়ে পড়িয়ে নিলে ঠিক পেরে যাবে। কলিং বেল বাজল। দীপ্ত বলল, কোন সুরের বাচ্চা এলো আবার? তুমি বসো, আমি দেখছি। দীপ্ত নগ্ন ছিল। একটা স্পোর্টস ট্রাউজার পরে খালি গায়ে দরজা খুলতে গেল। কয়েক মিনিট পর বেডরুমে এসে গম্ভীর গলায় বলল, তুমি রেডি হয়ে ড্রয়িং রুমে যাও, তোমার বর এসেছে। দীপ্ত অলোকাকে কথাটা বলে বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। শুভ দাঁড়িয়েছিল। দীপ্ত বলল, বসুন, চা খাবেন? অলোকা কোথায়? শুটিংয়ে যাবে তো, তৈরি হচ্ছে। তৈরি হয়ে তো বেরোলো। বাড়ির মেকআপ আর শুটের মেকআপ এক হয় না তো, দুটো আলাদা। বাকিরা কোথায়? বাকিদের হয়ে গেছে, অলোকার বাকি। চা খাবেন? আমি চা খাই না। অলোকা বেডরুম থেকে ঠান্ডা গলায় ডাকলো, ওকে পাঠিয়ে দিন। আপনাকে ডাকছে। আমাকে? হ্যাঁ, যান, সোজা গিয়ে ডান দিকে। শুভ উঠল। কোনো দিকে না তাকিয়ে দীপ্তর বেডরুমে গিয়ে ঢুকল। দীপ্তর বেডরুমটা বিরাট। একদিকে কাঁচের জানলা, বড় খাটের একদিকে ওয়ার্ড্রোব, খাটের পাশে ড্রেসিং টেবিল। বেডরুমে তখন খাটের ওপর চাদর ইতস্তত ছড়ানো। অ্যাস্ট্রেতে দীপ্তর ফেলে যাওয়া সিগারেট পড়ে আছে। শুভ হাঁ করে সব দেখছিল। অলোকা শাড়ি পরছিল। বলল, কুঁচিটা ধরো তো। শুভ হাঁটু গেড়ে বসল। অলোকা বলল, হঠাৎ এখানে এলে কেন? পাঁজাদা ফোন করে বলল তুমি নাকি এখানে আছো। কি মনে হলো, চলে এলাম। পাঁজাদা? পাঁজাদা কে? তোমার দাদার চামচেদের মধ্যে একজন নাকি? হ্যাঁ। যে কেউ তোমাকে ফোন করবে আর তুমি সেখানে চলে যাবে? কত বড় ফ্ল্যাট না? উত্তরটা দাও আগে। কত টাকা দাম হবে ফ্ল্যাটটার? তোমাকে একটা প্রশ্ন করেছি আমি, শুভ। শুভ বসে অলোকার শাড়ির কুঁচি ধরছিল। ওখান থেকে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে অলোকার গলাটা টিপে ধরে বলল, হ্যাঁ রে খানকি মাগি, আমাকে কি ভেবেছিস তুই? তুই যেখানে সেখানে লাগিয়ে বেড়াবি আর আমি তোর ব্রা প্যান্টি ধুয়ে বেড়াবো? শুভর আচমকা হানায় অলোকার দম বন্ধ হয়ে গিয়েছিল। ও দু হাতে কোনো মতে শুভকে ধাক্কা দিয়ে দীপ্তকে ডাকতে শুরু করলো। শুভ অলোকার ধাক্কায় একটু বেসামাল হয়ে গিয়েছিল। এবার তীব্র রাগে অলোকাকে জোরে একটা থাপ্পড় কষিয়ে চেঁচাতে লাগলো, তোর সাহস কত? হ্যাঁ, দীপ্ত রায়ের বেডরুমে ডেকে অকাত দেখাতে চাইছিস তুই আমাকে? কুকুরের মতো রাস্তায় রাস্তায় শুয়ে বেরিয়ে আমার ঘরে আসবি রোজ। তোর টাকায় আমি মুতি, বুঝেছিস? মুতি আমি। দীপ্ত দৌড়ে চলে এসেছিল। সে পরিস্থিতিটা আঁচ করে নিয়ে শুভকে বলল, বেরিয়ে যান, জাস্ট গেট আউট। শুভ দীপ্তর মতো লম্বা চওড়া না, তবু দীপ্তর দিকে তেড়ে এলো। দীপ্ত শুভর পেটে জোরে একটা লাথি কষালো। শুভ মেঝেতে শুয়ে কাতরাতে লাগলো। দীপ্ত শুভর কলার ধরে টানতে টানতে ঘরের বাইরে বের করে দিয়ে দরজা লক করে ঘরে ফিরে এলো। অলোকা মেঝেতে বসে পড়েছে, শাড়ি অবিন্যস্ত, চোখগুলি বিস্ফারিত। দীপ্ত অলোকাকে ধরে তুলে খাটে বসাতে বসাতে আশ্বস্ত করতে চাইল, চিন্তা করো না, আমি আছি তো। ও আমাকে কত কিছু বলে গেল। দীপ্ত অলোকাকে জড়িয়ে ধরে বলল, কিচ্ছু হয়নি সোনা, আমি তো আছি। ও আজকের আগে কোনোদিন আমার গায়ে হাত তোলেনি। ও যে কথাগুলো বলল, কোনোদিন আমি ভাবতে পারিনি এই কথাগুলো আমাকে বলতে পারে। আমি তো এটাই চেয়েছিলাম অলোকা,
যা হয়েছে ভালো হয়েছে, তুমি ভেঙে পড়ছো কেন? আমি তো এটা চাইনি, আমি তো দিনের শেষে ওর কাছেই ফিরে যাচ্ছিলাম। ও কি এখনো বাইরে আছে? দীপ্ত অলকাকে ধরেছিল এতক্ষণ, এবার ছেড়ে দিয়ে বলল, জানি না। অলকা কোনো মতে শাড়িটা ঠিক করতে করতে উঠল, দরজা খুলে বাইরে গিয়ে আবার খাটে এসে বসে বলল, চলে গেছে। তুমি চিন্তা করো না, আমি সব সামনে নিচ্ছি। ও কোন নেতার চামচাগিরি করে না, সেখান থেকেও লাথি খাবে ও। তুমি শান্ত হও। অলকা দীপ্তর দিকে তাকিয়ে বলল, আমার মা বাবা পাড়ার লোক, এদের কি বলবো? সব কিছু আমি বলে দেব তোমায়, কাকে কি বলতে হবে এসব নিয়ে ভেবো না এখন। ক্যারিয়ারে কনসেন্ট্রেট করো। খোলা মাঠ তোমার সামনে অলকা, তোমার সিনেমা আসছে, মানুষ তোমার অভিনয় দেখবে। আজ না হয় কাল তোমার ইন্টারভিউ বেরোবে বড় বড় পত্রিকায়, তখন কোথাকার কোন রাস্তার কুকুর শুভ ফেল ফেল করে তাকিয়ে দেখবে তোমার সাকসেস। এসব দিন মনে রাখতে নেই শোনা, বিশ্বাস করো, আমায় বিশ্বাস করো। দীপ্ত অলকাকে জড়িয়ে ধরল। অলকা অস্ফুটে বলতে লাগলো, আমাকে ও মারতে এসেছিল। দুপুর 12টা বাজে। বুবকা বৈভবীর বাড়ির সামনে গাড়ি পার্ক করে এসে দেখল বৈভবীর বাড়ির দরজায় তালা। ফোন করল বৈভবীকে, ফোন রিং হয়ে গেল। বৈভবী ফোন ধরল না। বুবকা কিছুক্ষণ বৈভবীর বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে লাগলো। কয়েক মিনিট পরে বৈভবীর নাম্বারে বেশ কয়েকবার ফোন করে গেল, প্রত্যেকবারই পুরো রিং হয়ে গেল। বুবকা বিড়বিড় করল, কোথায় গেল কোথায় গেল কোথায় চলে গেল বৈভবী, ফোনটাও ধরছে না। সে গাড়িতে গিয়ে বসল। আরও 3বার বৈভবীকে ট্রাই করে না পেয়ে গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ এদিক সেদিক গাড়ি চালিয়ে কোনো দিকে না তাকিয়ে দ্বিতীয় হুগলি সেতু পার হয়ে সাঁতরাগাছি হয়ে দিল্লি রোড ধরল। তার মাথা কাজ করছিল না, ফাঁকা রাস্তা, গাড়ির স্পিড ধীরে ধীরে বাড়াতে লাগলো বুবকা। ঘন্টা দুয়েকের মধ্যেই শক্তিগড়ের কাছাকাছি যখন সে চলে এলো, তখন তার ফোনটা বেজে উঠল। বুবকা গাড়িটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের বাঁদিকে রেখে ফোনটা ধরল। বৈভবী। কি হলো, এতবার মিসড কল, কি ব্যাপার? কোথায় ছিলে তুমি, কোন চলে গেছিলে? আরে একটা স্ক্রিপ্ট শুনতে এসেছিলাম আগরওয়ালের এখানে, ফোনটা সাইলেন্ট ছিল বাবু। আগারওয়াল মানে রাজীব আগারওয়াল, ওই শুয়োর প্রডিউসারটা যার নামে দিনে 3টে করে অ্যাক্ট্রেস হ্যারাসমেন্টের অভিযোগ ওঠে, তার কাছে গেছিলে? লোকের নামে না জেনে শুনে যা ইচ্ছে তাই বলতে শিখিয়েছেন বুঝি তোমায় বাণী মিত্র? বাণী মিত্র করতে গেল এখানে? গায়ে লাগলো? তুমি আমাকে বলনি কেন যে তুমি রাজীব আগারওয়ালের কাছে গেছিলে? আমায় কে খাওয়াবে বুবকা? আমায় তো অভিনয় করে খেতে হবে। আমি খাওয়াবো, কত টাকা লাগবে তোমার? বাণী মিত্রের টাকায় আমায় খেতে হবে? এত খারাপ সময় এসেছে বুঝি আমার? বাণী মিত্রের টাকা কেন খাওয়াবো, নিজে রোজগার করে খাওয়াবো তোমায়। কিভাবে রোজগার করবে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু ওই শুয়োরটার ওখানে যাবে না। আচ্ছা বাবা, আর যাবো না, চলে এসো এবার, আমি বাড়ি যাচ্ছি। কোথায় বলো তো আমি এখন? কোথায়? বাড়ি চলে গেছো? আমি এখন শক্তিগড়ে। তুমি ফোন না করলে ঠিক করেছিলাম যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব। শক্তিগড়ে? সে কি, ফিরে এসো তাড়াতাড়ি। এ আবার কি পাগলামি শুরু করলে তুমি? তুমি এরকম করো আমার সঙ্গে, আমি সত্যি এবার কোনোদিন অন্য কোথাও একটা চলে যাব, আমাকে আর কোথাও খুঁজে পাবে না। চলে এসো প্লিজ, আমি আর এরকম কখনো করব না, বিশ্বাস করো। ওকে। লাঞ্চ করেছো? না, রান্না করে গেছি। কি রান্না করেছো? ভাত আর মাছ, আর কিছু না। ওকে, বাড়ি যাও, আমি আসছি। আর শোনো প্লিজ, এরকম পাগলামি আর কোনোদিন করো না বুবকা, কথা দাও। তুমিও কোনোদিনও ছেড়ে যাবে না বলো, আমিও কোনোদিনও এরকম করবো না। আচ্ছা, বাচ্চা ছেলেটাকে নিয়ে কি সমস্যায় পড়লাম বলো তো? ঠিক আছে, বাড়ি যাও, আমি আসছি, আমার বেশিক্ষণ লাগবে না।
এসো, পাগল কোথাকারের। অফিসের কার পার্কিংয়ের দিকে এগোচ্ছিল এই সময় তথাগতর ফোনটা বেজে উঠল। সে দেখল মা ফোন করছে। ফোনটা তুলল। বলো মা। তুমি কোথায়? অফিসে এখনো? হ্যাঁ, কেন বলো তো? বেরোবে কখন? এই তো গাড়িতে উঠবো। কেন বলো তো? বাড়িতে এসো, কথা আছে। স্টুডিও যাওনি? যাব, তোমার সঙ্গে কথা বলি তারপরে। ও আচ্ছা আচ্ছা, আসছি। বাড়ি পৌঁছতে বেশিক্ষণ লাগলো না তার। সেক্টর 5 থেকে তাদের বাড়ি বেশিক্ষণের না। ড্রয়িং রুমে পৌঁছে দেখল মা সোফাতে থমথমে মুখে বসে আছে। সে বলল, মা বলছিলাম ফ্রেশ হয়নি? বসো, আমি কথা বলে বেরোবো। এনিথিং সিরিয়াস? প্রীতিকার ব্যাপারে? না, বুবকার ব্যাপারে। বুবকার ব্যাপারে আমি কি করতে পারি মা? তুমি তো জানোই ও আমার কথা শোনে না কিছুই। তুমি ওকে মাঝে মাঝে ফিনান্সিয়াল সাপোর্ট দাও না? সেই সময়টা তো কিছুটা কথা বলো। হ্যাঁ দিতাম, রিসেন্টলি সেটাও বন্ধ করে দেওয়ায় খুব অসভ্যতা করছে। তুমি জানো মা, প্রীতিকার ফোন নাম্বার জোগাড় করে আমার নামে উল্টোপাল্টা বলেছে। তবু আমার মনে হয় আমাদের বাড়িতে বুবকা কিছুটা হলেও তোমার কথা শুনতে পারে। ওকে, বলো কি ব্যাপার? বুবকা দীপ্ত রায় প্রোডাকশনে সিনেমা করছে। করুক না, কি প্রবলেম তাতে? বাণী কয়েক সেকেন্ড তথাগতর দিকে তাকিয়ে বললেন, প্রবলেম কি? যদি সিনেমাটা ছেড়ে দেয় তখন তো এই দীপ্ত রায় বলবে যে আমরা সবটা ঘেঁটে দিয়েছি। ও তো পুরোটাই উইন উইন সিচুয়েশন হয়ে গেল। সিনেমাটা না হলে ওর লাভ, হলে ওর লাভ। তথাগত কিছুক্ষণ চুপ করে বসে থাকল, তারপর বলল, তুমি কি চাইছো? সিনেমাটাতে বৈভবীও আছে। ও, ওর জন্যই ও সিনেমাটা করছে তার মানে? হ্যাঁ, রেজারেকশন অফ বৈভবী মুখার্জি। বেশ গাল ভরা ব্যাপারটা। হোক না রেজারেকশন, তাতেও সমস্যা কি? তোমার মাথাটাকে এইসব চাকরি করে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বুবকা ওর থেকে একটা 12 বছরের বড় মেয়েকে বিয়ে করতে চাইছে, ওর জন্য নিজের কেরিয়ার পর্যন্ত নষ্ট করে দিয়েছে। তুমি এখন বলছো সমস্যাটা কি? যেটুকু সোশ্যাল প্রেস্টিজ ছিল এরপরে কি সেটাও থাকবে? বুঝেছি। তা আমাকে কি করতে হবে? শেষ চেষ্টা। আমার তো বৈভবীকে মার্ডার করা ছাড়া আর কোনো সলিউশন মাথায় আসছে না মা। ওসব ভাববে না, আমিও ভাবি না। ভায়োলেন্স কোনো কিছু সলিউশন না। এমন কিছু ভাবো যেটা বৈভবীর থেকে বুবকাকে আলাদা করে দেবে। হ্যাঁ ভাবছি মা, আপাতত মাথা কাজ করছে না মা। অফিস থেকে ফিরলে আমার এমনি মাথা কাজ করে না। কাল ভোরে উঠে ভাববো, কেমন? ভাবো, তবে বেশি ভেবো না, সময় কম। বাই দ্য ওয়ে, প্রীতিকার গয়নাগুলো কেমন লেগেছে? কিছু বললো? হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে। কেন, তোমাকে মেসেজ করেনি? হ্যাঁ করেছে। আচ্ছা, আমি তবে এবার উঠি। এই কথাগুলো তো ফোনেও বলা যেত মা। না, যেত না। কিছু কিছু কথার আলাদা গুরুত্ব থাকে। ও আচ্ছা। বাণী বেরোলে তথাগত ফোনটা বের করে ইদ্রিশকে ফোন করল। ইদ্রিশ একবার রিং হতেই ফোন তুলে নিল। বলুন দাদা, কি খবর? আমার একটা ইনফরমেশন চাই ইদ্রিশ, দিতে পারবে? ও পাশ থেকে ইদ্রিশের হাসি হাসি গলার স্বর ভেসে এলো। চেষ্টা করবো দাদা, বলুন। দীপ্ত রায়ের সিনেমায় বুবকা অভিনয় করছে বৈভবীর সঙ্গে? হ্যাঁ দাদা, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছিল আপনি প্রশ্নটা করতেই ফোন করবেন। কথাটা সত্যি? ত্রিকোণ প্রেমের গল্প, সাউথের রিমেক। ত্রিকোণ প্রেম? তাহলে আর একজন হিরোকে? না না, দুজন হিরো নয় দাদা,
একজন হিরো, দুজন হিরোইনের সিনেমা। বুবকাদার বৈভবী ম্যাডাম ছাড়াও একজন নতুন মেয়েকে দীপ্ত রায় ইন্ট্রোডিউস করাচ্ছেন, এবং এই ব্যাপারে দীপ্ত রায় ভীষণ সিরিয়াস। মেয়েটা অবশ্য একবারে নতুন নয়, সিরিয়াল টিরিয়াল করেছে দু একটা। অলোকানন্দা নাম। কানাঘুষো শোনা যাচ্ছে মেয়েটা নাকি দীপ্ত রায়ের কেপ্ট। আচ্ছা ইদ্রিস, থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। ফোনটা রেখে মাকে ফোন করলো সে। বানি ফোনটা ধরে বললেন, বলো মা, বুবকার সিনেমা বন্ধ হলে দীপ্ত রায়ের একেবারে যে উইন উইন সিচুয়েশন তা কিন্তু নয়, খানিকটা লস হলেও কিন্তু হতে পারে। কিরকম? সিনেমায় বুবকা ছাড়া আরও একটা মেয়ে আছে, যাকে ইন্ট্রোডিউস করার জন্যই দীপ্ত রায় ভীষণ ডেসপারেট। সিনেমাটা না হলে দীপ্ত রায়ের খুব একটা লাভ হবে না, বরং ক্ষতিই হবে ধরতে পারো। মেয়েটার নাম কি অলোকানন্দা? ঠিক বলেছ। তুমি কি করে বুঝলে? বানি মিত্র ঠান্ডা গলায় বললেন, দেখেছি আমি ওকে। নাম আর চেহারা আমি সহজে ভুলি না, তোমরা তো জানো। বৃষ্টি শুরু হয়েছে তুমুল। শুভ রাস্তার পাশের একটা বাস স্ট্যান্ডে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। পেটে ব্যথা করছে, ঘাড়েও। জামাটা কলারের কাছে হালকা ছিঁড়েছে, তবে সে ব্যথাটা গায়ে লাগছে না তেমন। মাথা কাজ করছে না তার। খানিক্ষণ আগে তার মনে পড়েছে বাড়িতে আলমারিতে খুব বেশি হলে 250 টাকা আছে। অলকার কিছু গয়নাও আছে, সেগুলোকে বেচে দেবে, তাহলে হয়তো কদিন খাবার টাকা উঠে আসবে। তারপর কি করবে? শুভ চুপচাপ দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। যারা গাড়ির ভেতর আছে, বাড়ির ভেতর আছে, কি সুন্দর বৃষ্টি উপভোগ করছে। আর যাদের মাথার উপরে ছাদ নেই, তারা কোনো মতে বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে টিকে আছে। জীবনটাই তাই, যতক্ষণ আর্থিক নিরাপত্তা আছে ততক্ষণ সব কিছুই ভালো লাগে। পেট কিভাবে চলবে যাদের চিন্তা করতে হয় না, তারা আর সব কিছু নিয়ে চিন্তা করতে পারে। আর যাদের চলে না, তাদের পেটের চিন্তাতেই দিন কাটিয়ে দিতে হয়। শুভ মুখ ফিরিয়ে দেখল কখন পিকলু এসে দাঁড়িয়েছে। সে বলল, কি রে শুভ, এখানে কি করছিস? কিছু না ভাই, এই তো বাড়ি ফিরবো এখন। বাড়িতে? বাড়িতে কি কাজ? কোনো কাজ নেই। কেন বলতো? আমার বাড়ি চ, বাংলা খাওয়াবো। আজ টাকা নেই ভাই, অবস্থা খুব খারাপ। আরে ভাই, টাকা নেই তাতে কি হয়েছে? আমি তো আইসি, পরে একদিন তুই আমায় খাইয়ে দিবি। ওই পরের দিন যে কবে আসবে ভাই, সেটা আমিও জানি না। কেন বে, বউ ভেগেছে নাকি? হ্যাঁ ভাই। সালা, তুই আজকাল বউতি আর কি দিস? না রে ভাই, সত্যিই ভেগেছে। মাইরি? মাইরি দীপ্তরায়ের ফ্ল্যাটে চলে গেছে মাগি। ছি ছি ভাই, ঘরের কথা এরকম বাইরে সবাইকে বলে বেড়াতে নেই। ঘরের বউ না? বালের বউ বাড়া, ছেনাল খান কি মাগি, পরের সঙ্গে শুয়ে বেড়ায়। বাস স্ট্যান্ডে কয়েকটা যুবতী দাঁড়িয়েছিল। তারা কড়া চোখে শুভর দিকে তাকালো। পিকলু শুভকে হাত ধরে টেনে বাস স্ট্যান্ডের বাইরে নিয়ে এলো। এ ভাই, কেরানি খাওয়াবি নাকি রাস্তাঘাটে? দুজনেই ভিড় ছিল। শুভ বলল, আর ভাই মার তো খেয়ে এসেছি। পেটে লাথি মেরেছে ওর নাং, বিচি ফেটে যেত আমার আর একটু নিচে মারলে। বাল মার খেয়ে এলাম আমি, আর বেঁচে থেকে কি হবে বলতো? ওই খানকির ছেলেকে গাঁড় পেঁচিয়ে দুটো লাথি মারলে তো শান্তি পাওয়া যেত। ভাই, তুই ছিলি আমাদের মধ্যে সব থেকে ঠান্ডা মাথার ছেলে। তোর এরকম মাথা গরম হলে ভালো লাগে বল? কোন বাড়ির ছেলে তুই সেটা দেখ। আমাদের মতো বস্তির মাল তো তুই না। শুভর চোখ লাল হয়ে গিয়েছিল। সে বিড়বিড় করে বলল, আমি বস্তিরই ছেলে ভাই। ভদ্রঘরের লোকেদের বউ বরকে নাঙের ঘরে ডেকে শাড়ির কুঁচি ধরতে বলে কোনোদিন দেখেছিস? তুই যেতে গেলি কেন? পরে বাড়ি থেকে তাড়িয়ে দিলেই পারতিস। হাতে নাতে ধরতে গেছিলাম মাগিকে, হাতে নাতে ধরেছি। খাটের ওপর চাদর পড়ে আছে, দেখে বোঝাই যাচ্ছে কিছুক্ষণ আগে লাগিয়ে উঠেছে। শালা আমার ঘরের বউ আমার বাড়িতে শাখা সিঁদুর পরে অন্য লোকের সঙ্গে শুতে যায়। মেরেই ফেলতাম আজ ওকে আমি। শুয়োরের বাচ্চা চলে এলো বলে বেঁচে গেল মাগি। পিকলুর ঘর চলে এসেছিল। পিকলু শুভকে জোর করে স্নান করিয়ে জামা কাপড় পাল্টিয়ে নিজের লুঙ্গি আর গেঞ্জি দিল। পিকলুর বউ ঘরে ছিল না,
খাটের তলা থেকে বাংলার বোতল বের করে গ্লাসে মদ ঢেলে দিয়ে শুভকে খাওয়ালো। শুভ খেয়ে ক্রমাগত অলকাকে গালাগালি দিতে লাগলো। পিকলু চুপচাপ বসে শুনতে লাগলো। দরজায় 3টে নক হলো। পিকলু শুভকে বলল, তুই বস, কেউ এসেছে বোধহয়, দাঁড়া। পিকলু বাইরে গিয়ে ইদ্রিসকে নিয়ে ঘরের ভেতর এলো। ইদ্রিস শুভকে দেখিয়ে বলল, এই মালটা কে রে? পিকলু বলল, আমার বন্ধু। শুধু বন্ধু বলছিস কেন? বল বল, আমার বউকে নিয়ে দীপ্ত রায় শোয়, বল, সবাইকে বল। ওর বউকে নিয়ে দীপ্ত রায় শোয় মানে? আমাকে জিজ্ঞেস কর না ভাই, আমি বলছি। ওই মাগিটাকে দেখিস নি? ওই যে কি বালে সিরিয়াল করে, মুখার্জি বাড়ির বউ, দেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো। ওই মাগি তো আমার বউ রে, পালিয়েছে। পিকলু মাথা নিচু করে বসেছিল। ইদ্রিস হেসে বলল, ও ভাই পিকলু, তোর বন্ধুর জন্য আরেক বোতল মদ নিয়ে আনতে এসেছিলাম। একটা খবর, তো ধামাকা লাগিয়ে দিলি ভাই। হ্যাঁ, বুবকার ঘুম ভাঙালো বৈভবী। বুবকা বলল, আরে কি হলো, এত সকালে জাগাচ্ছ কেন? ভাল লাগছে না। আমরা আজ পেজ 3 নিউজ বুবকা। বাহ, এ তো দারুণ খবর। খবরটা পড়ো আগে। কাগজটা বুবকার খাটে দিল বৈভবী। বুবকা উঠে খবরটা পড়ল। পড়তে পড়তে উত্তেজিত হয়ে বলল, তিলক শর্মা কোথায় থাকে মালটা? আর এই নিউজটা করার মানেটা কি? দীপ্ত রায়ের রক্ষিতা আর আমাকে একই লাইনে বসিয়ে দিল। এত খবর কোথা থেকে পেল লোকটা? তুমি মাথা ঠান্ডা করো, ইম্পালসিভ হয়ে কিছু করে বসো না প্লিজ। আরে কি মাথা ঠান্ডা করবো বৈভবী? মানেটা কি? তুমি বুঝতে পারছো ব্যাপারটা কোন দিকে গেছে? কি করবে তাহলে? আমাকে ফোনটা দাও, ফোনটা দাও। কাকে ফোন করবে? দীপ্তদাকে। কেন? দাও না। বৈভবী ফোনটা দিল। বুবকা দীপ্তকে ফোন করলো। দীপ্ত ঘুমোচ্ছিল। ফোনটা ধরে বলল, বলো বুবকা। হ্যালো, তোমার ফ্ল্যাটে কি কোনো ঝামেলা হয়েছে কাল ওই মেয়েটার হাজবেন্ডটার সঙ্গে? দীপ্ত ঘুমের মধ্যেই অবাক গলায় বলল, তুমি কি করে জানলে? কাগজে বেরিয়েছে তো, পেজ 3-তে, টাইমসে। ওয়েট, হোয়াট? সবে তো কালই হলো ঝামেলাটা, মিডিয়া জানলো কি করে? আরে বাবা, সেটা আমি কি করে জানবো? কিন্তু বাজে ব্যাপারটা হলো এরা তোমার সঙ্গে আমার আর বৈভবীর রিলেশনটাকেও জড়িয়েছে। আমরা যারা সিনেমাটা করছি তারা সবাই বিতর্কিত লোকজন, সে ব্যাপারে একটা নোংরা ইঙ্গিত করেছে এতে। দীপ্ত কয়েক সেকেন্ড চুপ করে বলল, আমার ফ্ল্যাটে চলে এসো তো, আজ পার্টি, তোমার ফেভারিট স্কচ খাওয়াবো আজ। মানে কেন? আরে কেউ আমাদের কাঠি করতে গিয়ে আমাদের প্রচার করে দিয়েছে বুবকা, বুঝতে পারছো না? লোকে আমাদের নিয়ে উল্টো পাল্টা লিখবে আর সেই আনন্দে আমরা মদ খাবো। হ্যাঁ খাবে। পেপারে একটা সিনেমার অ্যাড দিতে কত টাকা খরচ হয় সে সম্পর্কে কোনো ধারণা আছে? আমরা শুরু করতে পারলাম না আর এরা ফ্রিতে আমাদের অ্যাড করে দিয়েছে। চলে এসো, দেরি করো না। ফোনে একটা শব্দ হচ্ছিল। বুবকা দেখল দাদার কল ওয়েটিংয়ে। সে বলল, আমি ফোনটা রাখছি, এখন বাড়ি থেকে ফোন করছে। বলে দীপ্তর কথার অপেক্ষা না করেই বুবকা দাদার ফোনটা ধরল। বল। তথাগতর গলা গম্ভীর। তুই বৈভবীর ওখানে? অত সাসপেন্স রাখতে হবে না, খবরটা পড়েছি, এবার কি বলবি সেটা বল। মা খবরটা পড়ে ফায়ার হয়ে আছে। মা এত সকালে উঠলো কি করে? নিশ্চয়ই সালা কেউ কাঠি করেছে। তুই? আমি কেন হব? আমি তো বাইরের ঘরে বসেছিলাম, হঠাৎ দেখি মা এসে বলছে কাগজটা কোথায়। এখন তোকে নিয়ে মা বাবার মিটিং চলছে। না মামা না, সকাল সকাল মুরগি করো না। তোমাকে আমি আজ থেকে চিনি, তুমি বলে শালা 7 শিয়ানার 1 শিয়ানা। আজকের হারামি তুমি? হ্যাঁ, আমার তো এখন সন্দেহ হচ্ছে যে পুরো ব্যাপারটা তোরই সাজানো। কি ঠিক বলছি তো দাদা? তোকে তো হেল্প করতে যাওয়াটাও প্রবলেম। তোর ভালোর জন্য বলছি, তুই বাড়ি চলে আয় যত তাড়াতাড়ি পারিস। আমি তো যাবো না ভাই, আমার এখন একটা পার্টিতে যেতে হবে। পার্টিতে যাবি এই 7 সকালে? হ্যাঁ, আমাদের সিনেমার প্রি শুটিং সাকসেস পার্টিতে। তুই যা করছিস
সব ভেবে করছিস তো বুবকা? তুই যা যা করছিস সেটা ভেবে করছিস তো দাদা? ফোনটা কেটে গেল। বুবকা হাসতে লাগলো। বৈভবী বলল, কি হলো? বুবকা হাসতে হাসতে বলল, খেলতে রহো, খেলতে রহো। তিন্নি বাপের বাড়ি এসেছে। তিন্নি অন্তঃসত্ত্বা। তিন্নির মা তিন্নির স্বাদ দিচ্ছে, আর তিন্নির হিংসুটে বৌদি তিন্নির দুধে বিষ মিশিয়ে দিয়েছে। তিন্নি সেটা খেতে যাবে, তখনই তিন্নির বিড়াল এসে দুধের বাটি উল্টে দেবে। সিনটা এই লিখেছিল রিখিয়া। সমস্যা দেখা গেল শুটের সময়। ডিরেক্টর তরুণ দাস স্ক্রিপ্টটা দেখে রেগে গেছেন। রিখিয়া ফ্লোরে এসেছিল, তাকে দেখে বললেন, এই যে ম্যাডাম, বলছি একটু রিয়েলিস্টিক ভাবলে হতো না? মানে বিড়াল পাবো কোত্থেকে, তাও এরকম ট্রেন্ড বিড়াল? বানি তখন ফ্লোরে ঢুকছিলেন। তরুণকে বললেন, শুনুন, বিড়াল বাদ দিয়ে দিন, তিন্নির মাকে খাইয়ে দিন দুধটা। আরে একজন কমে যাবে, আমাদের বাজেটও রিডিউস হবে। আবার তিন্নির কান্নাকাটির ফলে শো টিআরপিও বাড়বে। রিখিয়া কাঁচুমাচু মুখে বলল, কিন্তু দিদি, তিন্নির মাকে মারলে অসুবিধা আছে। তিন্নির মার সঙ্গে তিন্নির শ্বশুরের এককালে প্রেম ছিল, সেটা নিয়ে তো একটা সিন ভেবে রেখেছি। বাণী মিত্র বিরক্ত হয়ে বললেন, আরে তিন্নির মার সঙ্গে তিন্নির শ্বশুরের কবে প্রেম ছিল? সে কি আপনি দেখেননি দিদি? শুরুতেই তো আভাস দিয়েছিলাম। আমার মেমোরি তো এত খারাপ না, তাহলে কোনো কারণে মিস করে গেছি হয়তো। শোন, তিন্নির মাকে মেরে দে বলছি তো। ওই ফ্ল্যাশব্যাকগুলো দিবি, খারাপ হবে না। দিদি, তিন্নি বাপের বাড়ি এলে সমস্যা হয়ে যাবে তো, সিরিয়ালের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে না? তাহলে দুধটা দেবার দরকার কি আছে? দুধের সিন তো আগের এপিসোডে শুরু হয়ে গেছে। তোর হঠাৎ বিড়ালের কথা মাথায় এলো কেন? এতদিন ধরে লিখছিস, মাথাটা গেছে নাকি? আচ্ছা ছেড়ে দাও, তিন্নির হাত থেকে বাটিটা পড়ে গেছে, এভাবেই দেখিয়ে দিও। বাণী তরুণকে বললেন, এবার ঠিক আছে? তরুণ খুশি হয়ে চলে গেলেন। শ্যুট শুরু হবে একটু পরে। ফ্লোর রেডি হচ্ছে। বাণী অফিসের দিকে রওনা দিলেন। আহেলি মিত্র তিন্নির পার্টটা করছে। স্টুডিওতে ঢুকছিল, তাকে দেখে তটস্থ হলো। বাণী মিত্র হালকা হেসে বেরিয়ে গেলেন। তথাগত ফোন করছিল, তিনি ধরলেন। হ্যাঁ বলো, অফিস থেকে বেরিয়েছ? হ্যাঁ মা, আমি অফিসে এলাম তো। অফিসে এলে মানে? বুঝলাম না। মানে তোমার অফিসে এলাম। কেন, কি হলো? এসো, বাইরে এসো বলছি। স্টুডিওর পাশেই অফিস। বেশিক্ষণ লাগলো না, তথাগত বাইরে দাঁড়িয়েছিল। বাণী বললেন, আরে বাইরে দাঁড়িয়ে আছো কেন? তোমার অপেক্ষা করছিলাম মা। বাণী অফিসে ঢুকলেন। নিজের ঘরটা বাণী খুব যত্ন নিয়ে সাজিয়েছেন। একদিকে গল্প শোনার জন্য সোফা, তাকিয়া সব আছে, অন্যদিকে টেবিল। বাণী সোফায় বসে বললেন, বলো, বাড়িতে না গিয়ে অফিসে এলে কেন? তথাগত একটু ইতস্তত করে বলল, মা আসলে আমি একটা জিনিস ভাবছিলাম। কি? আমি ভাবছি চাকরিটা ছেড়ে দিই, তারপরে তোমাকে জয়েন করি। আজকাল চাকরিটা খুব একটা ভালো লাগছে না। তাছাড়া হাউসটা বড় হচ্ছে, তুমি একা পড়ে যাচ্ছ, তাই। বাণী কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, কথাটা তোমার বাবাও আমাকে বলেছে অনেকবার। আমি নিজে থেকে কিছু বলিনি কোনোদিন। ভেবেছি তুমি একটা নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছ, ডিসিশনটা তুমি নাও। আজ যখন তুমি বললে, আমি অনেকদিন পর খুশি হলাম। বুবকার উপর আমি আর কোনো আশা করি না। বাই দ্য ওয়ে, কৃতিকাকে বলেছ এই ব্যাপারে কিছু? ওকে হিন্ট দিয়েছি, তবে ডিসিশনটা জানাইনি। ইজ শি হ্যাপি? আমাদের এখনো বিয়ে হয়নি মা। তাছাড়া ও হ্যাপি হোক বা আনহ্যাপি, ইট ডাজন্ট ম্যাটার। আমার কাছে তুমি খুশি কিনা সেটাই ম্যাটার করে। আমি কিন্তু এখনো বলবো, তুমি 7 দিন সময় নাও, ভাবো, তারপর 7 দিন পর আমায়
আবার ডিসিশনটা জানাও। আমি ঠিক করে নিয়েছি মা। না, তুমি তো জানোই একদিনে আমি কোনো ডিসিশন নিই না। এটা তোমার লাইফের ডিসিশন। টেক ইউর টাইম। বেশ, তাই হোক। কি খাবে? অফিস থেকে বেরিয়ে তো খাওনি কিছুই। চাইনিজ আনাই? আচ্ছা, আনো। বুবকাকে ফোনে পেয়েছিলে? না, ও তো বলছিল দীপ্ত রায়ের বাড়িতে প্রি শুটিং সেলিব্রেশন আছে। বানি মাথা নিচু করে কিছু একটা ভাবছিলেন, তথাগতর কথার উত্তর দিলেন না। আউটডোর শান্তিনিকেতনে পরের দিন থেকে শুটিং শুরু। তারা দুপুরে এসে পৌঁছেছে। বুবকার বিরক্ত লাগছিল। বৈভবী আসেনি, দীপ্ত রায়ও। এখানে শুধু তার আর অলকার শ্যুট। একটা রিসর্ট ভাড়া করা হয়েছে, গোটা ইউনিটটাই সেখানে আছে। বুবকা একা একা হাঁটতে বেরিয়েছিল। বিকেল হয়েছে। আজ হাঁটবার না, ভিড় নেই। অনেকটা হাঁটল। খানিকক্ষণ পর বৈভবী ফোন করল। কি খবর? ধুস, ভালো লাগছে না ব্যাং। এই, তুমি চলে এসো না। বাচ্চাদের মতন করো না তো। 3 দিনের তো ব্যাপার, তারপর তো ইনডোর শুরু। 3 দিন কোনো মতে কাটিয়ে দাও। কাল ভোর 4:30 থেকে আবার শুট শুরু। নইলে আজ কলকাতা থেকে কাল সকালে চলে এলেই হতো। সে জানি তো। আচ্ছা, আমি ফোন করে তুলে দেব। থাক, আমার ফোনে অ্যালার্ম আছে, তোমায় আর কষ্ট করতে হবে না। ধরে নাও না, তোমার কেরিয়ার আবার নতুন করে শুরু হচ্ছে। ধরে নাও এটা তোমার নতুন একটা চ্যালেঞ্জ। তুমি কনসেন্ট্রেট করো। আর আজ রাতে দয়া করে বোতল খুলে বসো না, কেমন? বোর লাগছে তো। যে তোমাদের শান্তিনিকেতনে বাড়ি আছে না? হ্যাঁ আছে। সেখান থেকে ঘুরে এসো। না, আমি ওখানে যাব না। আচ্ছা আচ্ছা, যেও না। এখন কি করছো? এই প্রকৃতির মাঝে হেঁটে বেড়াচ্ছি। বাবা, রবীন্দ্রিক ভাষা তো পুরো। আচ্ছা, তুমি হাঁটো। কোনো রকম সমস্যা হলে ফোন করো। তবে ভুলেও কলকাতা আসার কথা ভেবো না কিন্তু। আচ্ছা বেশ, ভাববো না। তবে পরের বার আউটডোরে তুমি না এলে আমিও কিন্তু আর নেই, এটা মাথায় রেখো। আচ্ছা রাখো এবার, পাগল কোথাকার। লালমাটির পথ ধরে অনেকটা হেঁটে ফেলেছিল সে। প্রথম প্রথম ভালো লাগছিল না। সোনাঝুরি গাছের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার মধ্যেও একটা নেশা ধরা ব্যাপার আছে। চারপাশে কেউ নেই। বুবকা গলা ছেড়ে গান ধরল। অনেকক্ষণ গাইবার পর বুঝল অদ্ভুত ভালো লাগছে তার। মনের মেঘটা কোথায় যেন কেটে যাচ্ছিল। আপনি বেশ ভালো গান। বুবকা চমকে তাকালো। অলকা কখন চলে এসেছে খেয়াল করেনি। বলল, আপনি কখন এলেন? আমি অনেকক্ষণ এসেছি। গাছের আড়ালে চুপচাপ বসেছিলাম। সে কি, কেন? সবাই তো আপনাকে খুঁজবে। না, খুঁজবে না, আমাকে কেউ খোঁজে না। কি যে বলেন, আপনি লিড অ্যাক্ট্রেস। হ্যাঁ, শুটিংয়ের সময় অবশ্যই খুঁজবে হয়তো। আচ্ছা, যেটা বলছিলাম, আপনি গান শিখেছেন? হ্যাঁ, ছোটবেলায়, তবে খুব বেশি দিন না। আসলে চিরকালই দুরন্ত ছিলাম তো। গানের মাস্টারমশাই এলে ওর কাঁধে চেপে বসে থাকতাম। আপনি গান জানেন? না। নাচ? ছোটবেলায় শিখেছিলাম। ক্লাস 7-এ উঠতে বাবা বলল, মেয়ে বড় হয়ে গেছে, নাচ বন্ধ। ব্যাস, সেই যে বন্ধ হলো, আর শেখা হলো না। ও, সেটা নিয়ে চিন্তা করছেন কেন? আবার শুরু করলেই হয়। স্বাধীন হলেই কি সময়টা আর ফিরে পাওয়া যায়? ক্লাস 7-এ যে জিনিসটা সব থেকে বেশি ভালোবাসতাম, সেটা বন্ধ করে দেওয়ার পর যে কষ্টটা হয়, সে কষ্টটা কি আর এখন উসুল করা যায়? বাহ, আপনি বেশ ভালো কথা বলেন তো। আপনার দেখছি স্ক্রিপ্ট রাইটার লাগে না। তা হবে, নিজের কথা বলতে তো আর স্ক্রিপ্ট রাইটার লাগে না। তা ঠিক। আসলে স্ক্রিপ্ট শুনে শুনে সবকিছুই আজকাল স্ক্রিপ্টেড মনে হয়। এই দেখুন না, আমাদের এই সিনেমাটা যাতে না হয় তার জন্য কত স্ক্রিপ্ট রেডি করে রাখা ছিল। অবশ্য এখনো চেষ্টা চলছে। একটা সিনেমার তো শুটিংটাই বড় কথা নয়, পোস্ট প্রোডাকশনেও অনেক চেষ্টা হবে হয়তো। কারা করছে সেসব?
কাছের লোকেরাই? অলকা কয়েক সেকেন্ড বুবকার দিকে তাকিয়ে বলল, কাছের লোকেরাই বোধহয় আঘাত দিতে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই না? এই জন্যই আমি সবাইকে দূরের মানুষ করে রেখে দিই। বুবকার ফোন বাজছিল। বুবকা দেখলো মা ফোন করছে। বলল, এই যে দেখেছেন, কাছের মানুষের কথা বলতে বলতেই কেমন মা ফোন করে দিল। অলকা হাসল। বুবকা ফোনটা ধরল। বলো, তুমি কোথায়? সে কি জানো না? তোমায় তোমার গোয়েন্দা বলেনি? আমার গোয়েন্দা কে? কেন, শ্রীযুক্ত তথাগত মিত্র। তিনি তো এখন অফিসের থেকে আমার আর বৈভবীর মধ্যে বেশি ইন্টারেস্ট খুঁজে পাচ্ছেন। বাজে কথা বলো না বুবকা, তোমার দাদা তোমাকে যথেষ্ট কেয়ার করে। তুমি যদি তোমার ইন্টারেস্টটা আমাদের দূরে সরিয়ে রাখো তাহলে আমাদের কি করার আছে বলো তো? যাই হোক, কোথায় আছো এখন? বোলপুরে শুটে এসেছি। দীপ্তর সিনেমায়? হ্যাঁ। আমাদের কেয়ারটেকার ঘর ঠিক করে রেখেছে তো? আমি তো আমাদের বাড়িতে উঠিনি, আমি এখানে সবার সঙ্গে রিসর্টেই উঠেছি। বেশ। কেন ফোন করেছো? তোমাকে কি ফোন করার জন্য কারণ লাগবে এখন? আসলে কারণ ছাড়া তো আর ফোন করো না, তাই। 3 দিন ধরে বাড়ি আসনি। বাবা মায়ের তো জানতে ইচ্ছে করে ছেলে কোথায় আছে, কি করছে, সেটা বোঝো। বললাম তো আমি এখন বোলপুরে আছি। আর তোমাদের জেনেও ভালো লাগবে যে বৈভবী আসেনি। ফোনটা কেটে গেল। বুবকা সেটার দিকে তাকিয়ে বলল, কত চিন্তা এদের। অলকা একটু দূরে চলে গিয়েছিল। বুবকা ডাকলো, আপনি কি রিসর্টে যাচ্ছেন? না না, আপনি ফোন করছিলেন তাই আপনাকে একটু স্পেস দিলাম। স্পেস দিলেন? না না, আমার স্পেসের কোনো দরকার নেই। আমি একেবারে ট্রান্সপারেন্ট, একবার দেখলেই সব বুঝে যাবেন। আমার না এই জায়গাটা বেশ ভালো লাগছে, অদ্ভুত একটা শান্তি আছে। আমার আর কলকাতায় ফিরতে ইচ্ছে করছে না, সত্যি কথা বলতে। আমার উল্টোটা, কলকাতা ছাড়া আমার আর কিছুই ভালো লাগে না। কেন জানি না, কলকাতার ওপর আমার এক অদ্ভুত টান কাজ করে। অন্য কোথাও গেলেও সবসময় মনে হয় কখন ফিরি, আর ভাল লাগছে না। সে এক বিচ্ছিরি ব্যাপার। ছোটবেলায় যখন কোথাও বেড়াতে যেতাম, বাবা মাকে অস্থির করে দিতাম, বাড়ি নিয়ে চলো, আর ভাল লাগছে না, বাড়ি নিয়ে চলো। তবে সে এক সময় ছিল জানেন, আমাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। বাবার প্রাইভেট চাকরি, মা পার্ট টাইম প্রফেসর, অথচ সেই সময়টাই যেন বেশ ভালো ছিল। আপনি কিন্তু এখন স্ক্রিপ্ট ছাড়া ভালো কথা বলছেন। আপনি যে এরকম কথা বলতে পারেন সেটাই আমি ভাবতে পারিনি কোনোদিন। আপনাকে দেখে বরাবরই ভীষণ ওই বড় লোকের বখাটে ছেলে বলেই মনে হয়েছে। আমি তো তাই। সেই ব্যাপারে আপনার কোনো সন্দেহ আছে নাকি? আমার তো নেই। মানুষ যা বলে সেটাই একেবারে চোখ বুজে বিশ্বাস করবেন, দেখবেন ঠকবেন না। তাহলে তো আমার ব্যাপারেও কেউ খুব একটা ভালো কথা বলে না, সেগুলো কি আপনিও ভাবেন? রিলেশনশিপ স্ট্যাটাস আর ক্যারেক্টার সম্পর্কে? আই এম সরি, আমি একটু মুখ খারাপ করছি, প্লিজ কিছু মনে করবেন না। সত্যি বলতে কি, আমার না বাল ছেঁড়া যায়। আমার সম্পর্ক, আমার থেকে 12 বছরের বড় বৈভবীকে নিয়ে লোকে কি বললো তাতে আমার সত্যি কিচ্ছু যায় আসে না। আমার প্রথম যায় আসতো, তারপর দীপ্ত শেখালো আয়নার সামনে দাঁড়িয়ে ক্রমাগত বলে যাও, তুমি প্রস, তুমি প্রস, তুমি প্রস। দেখবে এক সময় আর সেটা মনে হবে না। আমার কিন্তু সত্যি আজকাল আর কিছু মনে হয় না, জানেন। বুবকা কয়েক সেকেন্ড অলকার দিকে তাকিয়ে বলল, আপনি সত্যি বলেন এটা? সত্যি, রোজ বলি। সকালবেলা ঘুম থেকে উঠে, মেকআপ রুমে একা থাকলে, রাতে ঘুমোতে যাওয়ার আগে। ভালো লাগে আজকাল এটা বলার পর, জানেন। সত্যি, বিশ্বাস করুন। চাঁদ উঠেছে। বুবকা প্রোডাকশন থেকে একটা গাড়ি নিয়ে বোলপুর থেকে একটা স্কচের বোতল নিয়ে এসে খোয়াইয়ের তীরে গাড়ির সামনের সিটেই বোতল খুলে বসেছে। অলকাও তার সঙ্গে আছে।
অরিত্র একটু গাঁই গুঁই করছিল। বুবকা বলে দিয়েছে সকালে উঠতে কোনো সমস্যা হবে না। 2 পেগ মতো চুপচাপই খেলো তারা। খানিকক্ষণ পরে বুবকা বলল, এখানে যে আমরা মদ খাচ্ছি, আমাদের কিন্তু একটা দায়িত্ব আছে। অলকার হালকা লাগছিল ভেতরটা। সে বলল, কি দায়িত্ব বলুন তো? জায়গাটা নোংরা করা চলবে না। এই বনের ভেতরে এই চাঁদ যেমন সুন্দর, জায়গাটাকেও তেমন সুন্দর রাখা উচিত। মানুষ তো সুন্দর জিনিসকেই নোংরা করতে চায় সবার আগে। যেমন সম্পর্কগুলো, কত তাড়াতাড়ি আমরা সেগুলো নষ্ট করে ফেলি। বুবকা মুগ্ধ হয়ে চাঁদ দেখছিল। অন্যমনস্ক হয়ে বলল, সম্পর্ক মানে? সম্পর্ক মানে মানুষে মানুষের সম্পর্ক। ও ও ও সরি 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 হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, সম্পর্ক। আমরা সত্যি সম্পর্কগুলোকে বড় তাড়াতাড়ি নষ্ট করি। আমি যেমন নষ্ট করে ফেললাম বাবা মায়ের সঙ্গে সম্পর্কটাই। তবে কি করবো বলুন তো, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছিল তো। আচ্ছা, আপনি কার সাথে সম্পর্ক নষ্ট করলেন? আমি তো নষ্ট মেয়েই, অপয়াও। বিয়ে করার পরেই বরের চাকরি চলে গেল। ছাড়ুন তো, ওসব শালা ফালতু কথা। এই কিছু হলেই মেয়েদের দোষ। ওই আমার এক পিসি আছে তো, দেখি তাকে পেটে গ্যাস হলে ও মুখ চুন করে বলবে, নিশ্চয়ই শালা অপয়া বউটা দুপুরে ভাত খাওয়ার সময় নজর দিয়েছে, তাই আমার গ্যাস হয়েছে। মেয়েরাই তো অপয়া, ছেলেরা আবার অপয়া হয় নাকি? হ্যাঁ, হয় না আবার। আমাদের পাড়ায় এক দাদু আছে জানেন, ওর মুখ দেখে সকালে আপনি বেরিয়েছেন কি মরেছেন, মানে একেবারে মরেই গেছেন, কেউ বাঁচাতে পারবে না, এত অপয়া। অলকার ফোন বাজছিল। বুবকা বলল, এই যে আপনার ফোনটা ধরুন। অলকার সঙ্গে একটা হ্যান্ডব্যাগ ছিল। সেটার ভেতর থেকে ফোনটা সশব্দে নিজের অস্তিত্ব জাহির করছিল। ফোনটা বের করে অলকা দেখল দীপ্ত ফোন করছে। ফোনটা ধরল সে। হ্যাঁ বলো। তুমি কোথায়? দীপ্তর গলা থমথমে। কেন বলো তো? অরিত্র ফোন করেছিল। তুমি বুবকার সঙ্গে বেরিয়েছো? হ্যাঁ, কি আর করবো একা একা। রে খান কি, তোকে রাস্তা থেকে তুলে এনেছি আমি, আর যেই নতুন কোচি ছেলে দেখলি মাথা চিবোতে চলে গেলি তো কোন হোটেলে? কবার হলো? বাহ, তোমাদের গলাগুলো কি সুন্দর সব এক হয়ে যায়, তাই না? কি বলতে চাইছিস? আমার বর, তুমি কত সুন্দর তোমরা একভাবে ভাবতে পারো, সেটাই বলছি। শোনো, আমি তো তোমার ভালোর জন্যই বলছি। কাল ভোরবেলায় শুট, কেন রাতে বেরিয়েছো? তোমার ভালো ঘুম দরকার বেবি। তুমি অভিনয় করো না কেন দীপ্ত? করতে পারতে, অনেকে হারিয়ে দেবে, বিলিভ মি। আমি তোমার কথা ভেবেই তো অস্থির থাকি সারাদিন। আচ্ছা, তুমি রিসর্টে ফিরে যাও আর 8 ঘন্টার মধ্যে। আমার সময় হলে আমি চলে যাব। তোমার কাছে যদি আমি ইম্পর্ট্যান্ট হতাম, তাহলে কলকাতায় কাজের অজুহাত দেখিয়ে থেকে যেতে না, নিজেও আসতে। তুমি এই কথা বলছো? আচ্ছা, তুমি জানো না এই সিনেমাটায় আমি কেন টাকা ঢালছি? শুধু তোমার জন্য। ভুলে যাচ্ছ? ও, আমার জন্য শুধু? বাণী মিত্রর ফ্যামিলি ভাঙা টাঙার কোনো ব্যাপার নেই, তাই না? তোমার সামনে বুবকা আছে? না, দূরে আছে। ওর সামনে এসব কথা কেন বলছো তুমি? জানো না এর ফলাফল কি হতে পারে? তোমার থেকে অনেক অনেক ম্যাচিওরড বিহেভিয়ার এক্সপেক্ট করি আমি। আচ্ছা, তুমি চিন্তা করো না, ভীষণ ম্যাচিওরড বিহেভিয়ারই করব আমি। আর শোনো, বুবকার সঙ্গে আমি শুইনি। আবার উল্টো কথা। তুমিই তো শুরু করেছিলে, তাই না? আচ্ছা, তুমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যেও, তাহলেই হবে। বাই। ফোনটা কেটে গেল। বুবকা বনের মধ্যে হাঁটছিল। অলকা ডাকলো, আমাকে আরেকটা বানিয়ে দেবেন? বুবকা এসে বলল, দীপ্তদা ফোন করেছিল? হ্যাঁ, জিজ্ঞেস করলো আমার সঙ্গে কতবার শুয়েছেন। সিরিয়াসলি?
না না, ইয়ার কি মারছি। বলা যায় না, বলেছে হয়তো। প্রেমিকরা আগের মাথায় যা ইচ্ছে তাই বলতে পারে, কোনো ভরসা নেই। হ্যাঁ, প্রেমিকদের তো কোনো দোষ নেই, তারা নির্দ্বিধায় প্রেমিকার চরিত্রকে কাঠগড়ায় তুলতে পারে। প্রেমিকরা তো ঈশ্বরের অপর নাম, তাদের কোনো দোষ থাকবে কেন? বলছি 11:30 বাজে, ফিরবেন তো? আমি না পারলে এখানেই থেকে যেতাম জানেন। পুলিশের গাড়ি টহল দেওয়ার কথা বলছিল একজন, ওই বেকার ঝামেলায় না জড়ানোটাই বেটার। চলুন ফিরি। অগত্যা চলুন। বুবকা গাড়িতে উঠে স্টার্ট দিল। আপনি তো আপনার প্রেমিকাকে খুব ভালোবাসেন, তাকে ব্রস বলেন। বুবকার মাথা ঝিমঝিম করছিল নেশায়। অলকার প্রশ্ন শুনে একটু ভেবে নিয়ে বলল, এখনো অবধি বলিনি। আচ্ছা, কোনোদিন বলবেন বিন্দুমাত্র সন্দেহ হলে? জানি না। ছোটবেলায় এক স্যারের কাছে শুনেছিলাম, রবীন্দ্রনাথের ছোট ছেলে মারা যাবার পর রবীন্দ্রনাথ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে গানটা লিখেছিলেন। ছেলে মারা যাওয়ার পর ওর মনে হয়েছিল, আমার দুঃখে তো এই জ্যোৎস্নার কোনো পরিবর্তন হবে না, আর বাকি প্রকৃতিরও তো কিছুই হবে না। এখন চারিদিক দেখে না আমারও সেটাই মনে হচ্ছে। এত ভালো পরিবেশ, আমার দুঃখে একটুও কান্না নেই কারো। দেখুন, আপনি গানটা জানলে করতে পারেন তো? আমি গান জানি না। বুবকা খোলা গলায় গান ধরল গাড়ি চালাতে চালাতে। গানের মাঝপথে গিয়ে সে বাধা পেল। ফোন আসছে। সে তখনও লাল মাটিতেই ছিল। গাড়িটা দাঁড় করালো। তথাগত একটা খিস্তি মেরে ফোনটা ধরল সে। হারামজাদা সালা। কি বে, এখনো গাড়ি করে যাচ্ছিস? বাহ, ভালো। তা বল, এত রাত্রে কি চিত্তে ফোন করলি? বুবকা, বলছিলাম একটা খারাপ নিউজ আছে। ভালো নিউজ দেওয়ার জন্য তো তুই ফোন করবি না, সেটা জানি। বল, কি হয়েছে? বৈভবী। বৈভবী কি? রাজীব আগরওয়ালের সঙ্গে মন্দারমণি যাচ্ছিল। বম্বে রোডে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। দুজনেই স্পট ডেড। বুবকা ফোনটা কেটে বাইরের দিকে তাকালো। জ্যোৎস্নায় চারদিক ভেসে যাচ্ছে। কাফে কিছুক্ষণে আজ শুনলেন অভিক অর্জুন দত্তের কাহিনী অন্তবিহীন, প্রথম পর্ব। গল্পটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।